ধর্ষিত মাইয়ারে কেই বা বিয়ে করতে চাইবে? কত ভালো ভালো বিয়ে আইছিল। জাবেদ স্যার তো এক কথায় না করে দিতেন, উনি এখন মাইয়ারে বিয়ে দিবে না। মাইয়া আরো পড়ব, বিদ্যাসাগর বানাইব মাইয়ারে। এখন আর কেউ বিয়ে করবে এই মাইয়ারে? বিদ্যাসাগর বানানোর ভূত তো এখনো নামেনি মাথা থেকে। আজকেও তো দেখলাম পরীক্ষা দিতে নিয়ে যাইতেছে। কই, এখন কিছু টাকা খরচ করে যেমনই হোক মাইয়ারে পার করব তা না, উনি পরীক্ষা দেওয়ায়। ওরা তো গলা চড়িয়ে বলে বেড়ায় ওদের মেয়ের কোনো ক্ষতি হয় নাই। ওনার মাইয়া এখনো কুমারী। হাহা। রিক্সা থেকে নেমে বাড়ির দিকে হাঁটছিলেন জাবেদ রহমান এবং ঝিনুক। মোড়ের চায়ের দোকানে বসে থাকা লোকজনের এসব কথা শুনে দাঁড়িয়ে গেলেন জাবেদ সাহেব। লোকগুলোর কথার জবাব দেওয়ার জন্য পা বাড়াতেই বাবার হাত ধরে ফেলে ঝিনুক। চোখের ইশারায় বুঝিয়ে দেয় এসব নোংরা কথার জবাব দেওয়ার কোনো প্রয়োজন নেই, চলো বাবা বলেই সেখান থেকে বাবাকে নিয়ে সরে আসে ঝিনুক। তুই আমাকে এভাবে নিয়ে এলি কেন? কড়া জবাব দিয়ে দিতাম ওদের। সারা দিন কোনো কাজ নেই, বসে বসে কোথায় কি হচ্ছে তা নিয়ে গবেষণা। বাড়িতে এসেই ঝিনুকের দিকে চোখ গরম করে তাকায় জাবেদ সাহেব। ঝিনুক কোনো উত্তর না দিয়ে রুমে চলে গেল। কি হয়েছে গো, কে কি বলল? জাবেদ সাহেবকে পানির গ্লাস এগিয়ে দিয়ে প্রশ্ন করলো ঝিনুকের মা রাশেদা বেগম। মোড়ের মাথার চায়ের দোকানে ঝিনুককে নিয়ে আলোচনা হচ্ছিল। আমি ওদের কথার প্রতিবাদ করতে যাচ্ছিলাম, ঝিনুক দিল না। কতজনের কথার প্রতিবাদ করবে তুমি? পুরো এলাকায় তো এখন এই কথাই কানাঘুষো হচ্ছে। জাবেদ স্যারের মেয়েরে উঠিয়ে নিয়ে গেছিল, কয়জনেরই চুপ করাবে তুমি? এসব কথা বাতাসের আগে চলে। আমরা না হয় তোমার মেয়ের কথা বিশ্বাস করলাম যে ওর সাথে কিছু হয় নাই, বাইরের মানুষরে সেটা বিশ্বাস করাইতে পারবা? পারবে না, কেউ বিশ্বাস করবে না। আগেই বলেছিলাম বিয়ে দিয়ে দাও মেয়ের, শুনলে না আমার কথা। এখন কপাল পড়লো তো। কে বিয়ে করবে তোমার মেয়েরে? থামো তুমি, তুমি মা হয়ে এসব বলছো? মেয়ের স্বাবলম্বী করতে চাইছিলাম আমি, এতে অন্যায়টা কি? আমার মেয়েটা তো পড়াশোনায় কত ভালো, বিয়ে দিয়ে ওর জীবনটা নষ্ট করতাম নাকি? জীবন এখন নষ্ট হয় নাই, এখন অন্তত সম্মান নিয়ে বাঁচতে পারতো। আর এখন ঘর থেকে বের হইলেই যে হাজারটা কথা শুনতে হয়। ধর্ষিত তকমা কপালে লেগে গেছে, সেটা খুব সম্মানের বুঝি? জাবেদ সাহেব আর কোনো কথা না বলে উঠে চলে গেলেন। দরজার আড়াল থেকে এতক্ষণ মা বাবার কথা শুনছিল ঝিনুক, সেও রুমের ভেতরে চলে গেল। তার চোখটা ঝাপসা হয়ে গেছে। জাবেদ সাহেব এলাকার হাই স্কুলের ইংরেজি বিষয়ের স্যার। তার দুইটা মেয়ে, বড় মেয়ে ঝিনুক আর ছোট মেয়ে ঝুমুর। ঝিনুক এবার অনার্স ফাইনাল পরীক্ষা দিচ্ছে, আর ছোট মেয়ে এইচএসসি পরীক্ষার্থী। ওদের সংসারে প্রাচুর্য না থাকলেও অভাব নেই, মধ্যবিত্ত যাদের বলে আর কি। ঝিনুক পড়ালেখায় ভালো হয়, ক্লাস 6 থেকেই ঝিনুককে ঢাকায় রেখে পড়াশুনো করাচ্ছিলেন। ঝিনুক হায়ার সেকেন্ডারি বেশ ভালোভাবে শেষ করেই ঢাকার একটা স্বনামধন্য পাবলিক ভার্সিটিতে চান্স পায়। আর ঝুমুর পড়াশোনায় ঝিনুকের মতো এত ভালো না হয় জাবেদ সাহেব ঝুমুরকে নিজের কাছে রেখেই হায়ার সেকেন্ডারি কমপ্লিট করিয়ে তারপর ঢাকায় পাঠানোর ইচ্ছে ছিল। কিন্তু একটা ঘটনায় সব এলোমেলো করে দিল। ঝিনুকের অনার্স পরীক্ষা শেষ হয়, ঝিনুক এখন বাড়িতেই থাকে সারাক্ষণ। ঝিনুকের বিয়েটা তাহলে দিয়ে দাও, ওর পরীক্ষাও শেষ। রাতের খাবার খাচ্ছিল ঝিনুকরা। কথাটা শুনে সবাই বেশ অবাক হয়ে তাকায় রাশেদা বেগমের দিকে। ঝিনুককে কেউ বিয়ে করতে রাজি হবে তো দূরে থাক, বিয়ের প্রস্তাবই আসা বন্ধ হয়ে গেছে। হঠাৎ এমন কথা বললেন কেন? আর কে এখন বিয়ে করবে ঝিনুককে? ওই যে রিয়ান বলে ছেলেটা এর আগে ঝিনুককে বিয়ের প্রস্তাব দিচ্ছিল, সেই আবার প্রস্তাব দিয়েছে। এবার সব জেনেও রাজি। সেবার তো তোমরা বাপ মেয়ে ফিরিয়ে দিয়েছিলে, এবার আর না করতে পারবে না। কিন্তু মা, আমি ওকে বিয়ে করব না, তুমি না করে দাও। ঝিনুক দেখ, জেদ করবি না একদম, এমনিতেই কোনো বিয়ে আসছে না, বাইরের মানুষও নানা রকম গল্প সাজাচ্ছে। মা, আমি এই ছেলেকে বিয়ে করব না, আমার ভালো লাগে না ওকে। কেন করবি না শুনি? ছেলেটা এত বড় লোক, দেখতেও রাজপুত্রের মতো, আর সব জেনেও তোকে বিয়ে করতে রাজি, তোর সমস্যা কই? আর কেউ তো তোকে বিয়ে করতেও আসবে না, সারা জীবন ঘরের খুঁটি হয়েই থাকতে হবে। এত জেদ কিসের তোর? কলঙ্ক তো লাগিয়েছিস গায়ে, তাও জেদ কমে না। আমাদের তো শুধু তোকে নিয়ে ভাবলেই হবে না, ঝুমুরের কথাও ভাবতে হবে। সমাজে চলবো কেমন করে? কত আর আমাদের কাঁধে বসে থাকবি? এই বিয়ে তোকে করতেই হবে, আমি আমার সিদ্ধান্ত জানিয়েছি, তোর মতামত চাইনি। ঝিনুক অসহায়ভাবে ওর বাবার দিকে তাকালো, কিন্তু ওর বাবা কিছু না বলে চুপ করে আছে। ওর মায়ের এতগুলো কথার প্রেক্ষিতে একটা কথাও বলল না, তার মানে বাবাও চায় এই বিয়েটা হোক। মায়ের কথায় সম্মতি আছে বাবার। ঝিনুক খাওয়া ছেড়ে উঠে চলে গেল। বাইরের মানুষের কথাও কানে নেয় না কখনো, কিন্তু ওর মায়ের কথাগুলো কাঁটার মতো বিঁধছে ওর গায়ে। ঝিনুক মা, খেয়ে যা, খাওয়া ছেড়ে উঠে যেতে নেই এভাবে, রাতে খিদে পাবে তোর। ঝিনুক না খেয়ে উঠে যাওয়ায় বার কয়েক ডাকলো ওর বাবা, কিন্তু ঝিনুক সেদিকে কোনো কর্ণপাতই করলো না। জাবেদ সাহেব তার বড় মেয়েকে বড্ড ভালোবাসেন, চোখে হারান মেয়েকে।
মেয়ের সব সিদ্ধান্তে সবসময় পাশে থেকেছেন, মেয়েকে সবসময় সাপোর্ট করেছেন। তবে এবার পারছেন না, কারণ উনিও চান ঝিনুকের বিয়েটা হোক। এই বিয়েটা হলে ঝিনুক এসব অপমানের হাত থেকে বেঁচে যাবে, কেউ আর ওকে কোনো কথা শোনাতে পারবে না। মেয়েটাকে এভাবে না বললেও পারতে, আমি পরে ওকে ঠান্ডা মাথায় আলাদা করে বোঝাতাম। কতটা কষ্ট পেয়েছে বলো তো মেয়েটা, সারা রাত না খেয়ে থাকবে এখন। কি দরকার ছিল এত রিয়াক্ট করার? মেয়েটাকে আবার কাঁদিয়ে দিলে তো। এবার রাশেদা বেগমও কেঁদে ফেললেন। তোমার কি মনে হয় আমার কষ্ট হয় না? মেয়েটা যখন ঘরে লুকিয়ে লুকিয়ে কাঁদে তখন আমার বুকটা ফেটে যায়। সেসব তোমরা বোঝো না। ওরে তো পেটে আমি ধরেছি, কষ্টটা তো আমারও হয়। মেয়েটাকে এসব কিছু থেকে বের করে আনার জন্যই তো বিয়েটা দিতে চাইছি। আর ছেলেটা ঝিনুককে অনেক ভালোবাসে জানো তো, অনেক ভালো রাখবে ওকে। ওর ভালোর জন্যই এইসব করলাম। সেরাতে আর কারোর খাওয়া হলো না, যে যার মতো শুয়ে গেল। তবে ঝুমুর মাঝরাতে ঝিনুকের ঘরে আসে। ঝুমুর দরজা ঠেলে ঢুকতেই দেখে ঝিনুক জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। আপু আসবো? আয়। এখনো ঘুমোসনি যে? তুইও তো ঘুমোসনি। তোর প্রিপারেশন কেমন চলছে? ভালো আপু, তোর সাথে কিছু কথা ছিল তাই এলাম। বল। আপু তুই রিয়ান ভাইকে বিয়ে করে নি প্লিজ। ঝুমুর, আমি এই ব্যাপারে কথা বলতে চাই না, অনেক রাত হয়েছে, তুই ঘুমোতে যা। ঝুমুর ঝিনুকের হাত ধরে। আমায় ভুল বুঝিস না আপু, এই বিয়েটা করলে তুই এসব মানসিক অত্যাচারগুলো থেকে বেঁচে যাবি, একটু শান্তিতে শ্বাস নিতে পারবি। আর আম্মুকে ভুল বুঝিস না আপু, তোকে এই অবস্থায় দেখে আম্মুরও অনেক কষ্ট হয়েছে। আর তাছাড়াও এলাকার লোকজন যা শুরু করেছে। আর জানিস তো এলাকার আন্টিরা রোজ রোজ এসে আম্মুকে নানা রকম কথা শোনায়। আমরা জানি তোর সাথে সেদিন কিছুই হয়নি, তবে সবাই তো সেটা মানে না। আম্মুর তো খারাপ লাগে বল। তোরা একটা কথা কেন বুঝছিস না? আমার ওই ছেলেকে ভালো লাগে না, সহ্য করতে পারি না ওকে। আমি বুঝি আপু, সেই জন্যই তো আগের বার ফিরিয়ে দিয়েছিলি। তখন কেউ তো তোকে জোর করেনি, কিন্তু এখন সিচুয়েশন আলাদা আপু। আর তুই যখন একটা চাকরি করবি, সেটেল হবি, তখন সেরকম মনে হলে সেপারেট হয়ে যাবি। তবে আমার মনে হয় না তুই কখনো সেই সুযোগ পাবি, কারণ রিয়ান ভাইয়া তোকে অনেক ভালোবাসে, তোকে আগলে রাখবেও, দেখিস তুই। প্লিজ আপু, আম্মুর কথাটা রাখ। ঝুমুর, আমি ঘুমোবো এখন, তুই যা। অনেক রাত হয়েছে আর আমার মাথাও ধরেছে। ঝুমুর মুখটা গোমড়া করে চলে যাচ্ছিল। ও দরজার কাছে যেতেই ঝিনুক পেছন থেকে ডাকলো ওকে। ঝুমুরও দাঁড়িয়ে গেল। আম্মুকে বলে দিস আমি রাজি, ওদের যা ইচ্ছে করুক, আমার কোনো আপত্তি নেই। ঝুমুরের মুখে এবার হাসি ফুটল। ও আর না দাঁড়িয়ে চলে গেল। ঝিনুক আবার জানালার গ্রিলে হাত দিয়ে বাইরে তাকিয়ে রইল। সবার উপরও খুব অভিমান হচ্ছে, বিশেষ করে ওর বাবার ওপর। বাবাও ওকে বুঝলো না। রাতের মতো ওর জীবনটাও এখন আধারে ডুবে আছে। একটা ঘটনা ওর জীবনটা পুরোপুরি এলোমেলো করে দিয়েছে, সব ওলটপালট করে দিয়ে গেল। ওর স্বপ্নগুলো ঝাপসা করে দিল। কিছুদিন আগেও ঝিনুকের জীবনটা এমন ছিল না। ভার্সিটি আর পড়াশুনো নিয়ে বেশ কাটছিল জীবনটা। ঝিনুক বেশ চটপটে আর স্পষ্টভাষী মেয়ে ছিল। ওর যে কাজটা ঠিক মনে হতো না, স্পষ্ট ভাষায় তার প্রতিবাদ করত। রিয়ানের সাথে ঝিনুকের ভার্সিটিতেই পরিচয় হয়েছিল। ঝিনুকের এই স্পষ্টবাদিতার জন্যই রিয়ান ঝিনুকের প্রতি আকৃষ্ট হয়েছিল, ভালোবেসে ফেলেছিল ওকে। চলুন তাহলে একটু পেছন থেকে ঘুরে আসা যাক। ঝিনুক তখন অনার্স চতুর্থ বর্ষে সবে মাত্র। চতুর্থ বর্ষের প্রথম ক্লাসে অ্যাটেন্ড করার জন্য ভার্সিটিতে যায় ঝিনুক আর তিথি। তবে ক্লাসের যাওয়ার আগেই ওদের পথ আটকে দাঁড়ায় ভার্সিটির মাস্টার্সের কিছু সিনিয়র ভাই। পথ আটকে দাঁড়িয়ে আছেন কেন? রাস্তা ছাড়ুন, ক্লাসে যাব। পথ আটকে দাঁড়ানো ছেলেদের দিকে রাগি লুকে তাকিয়ে বলল ঝিনুক। ক্লাসে তো যাবেনি, তবে সিনিয়র ভাইয়ারা দাঁড়াতে বললে দাঁড়াতে হয়, জানেন না? ছেলেগুলোর মধ্যে একজন বলে উঠল। জানি, তবে সিনিয়র ভাইদের জন্য ক্লাস মিস হয়ে গেলে দাঁড়ানো যায় না, সেটা জানেন তো? জানি, তবে তার আগে আপনার বান্ধবীর সাথে আমার কিছু কথা আছে, সেগুলো শেষ হলে তারপর যাবেন। বুঝলেন সালি সাহেবা, সবকিছুরই একটা লিমিট আছে, আপনি বাড়াবাড়ি করছেন। আচ্ছা ভাইয়া, তিথি যে আপনাকে বলে এসেছে ও রিলেশন করবে না, সেটা আপনি কি শুনতে পান না নাকি বুঝতে পারেন না? ও তো আগেই বলে দিয়েছে ও এসবের মধ্যে নেই, তাহলে ওকে কেন ডিস্টার্ব করেন? ঝিনুক চুপ কর, ক্লাসে চল, কথা বাড়াস না। ঝিনুকের হাতে একটা মৃদু ঝাঁকি দিয়ে পাশ থেকে বলে ওঠে তিথি। তুই চুপ কর, ভয় পাস নাকি ওদের? দেখুন ভাইয়া, আপনারা অনেক হাই সোসাইটিতে বিলং করেন, আপনাদের বাবারা বড় বড় ব্যবসায়ী, অদূর ভবিষ্যতে সেসব আপনারাই দেখাশোনা করবেন। সো কেরিয়ার নিয়ে আপনাদের চিন্তা নেই, কিন্তু আমরা যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান, তাদের বাবা মা অনেক স্বপ্ন নিয়ে এখানে পাঠায় যে তাদের সন্তানরা ভালো রেজাল্ট করে ভালো কোনো জবে ঢুকবে, তাদের কষ্টের উপার্জন বিফল যাবে না। ভার্সিটিতে এসে ঘুরে বেড়াতে ফুর্তি করা এসব আপনাদের মানায়, আমাদের না। আশা করব নেক্সট টাইম আর এভাবে বিপাকে ফেলবেন না তিথিকে। আবার যদি এমন হয় তাহলে ভালো হবে না। ঝিনুক চল তো, বলেই টানতে টানতে তিথি ওকে নিয়ে সেখান থেকে চলে এলো। কি দরকার ছিল ওদের সাথে কথা বাড়ানোর? শুধু শুধু বিপদ ডেকে আনিস। তুই জানিস না ওরা রাজনীতি করে?
ছাত্র নেতা ওরা। তো ভয় পায় নাকি? ভয় পেয়ে চুপ করে বসে থাকলেই ওরা ঘাড়ে চেপে বসবে। এদিকে ঝিনুকের কথাগুলো পাশে দাঁড়িয়ে এতক্ষণ শুনছিল রিয়ান। রিয়ান স্টুডেন্ট পলিটিক্সের সাথে জড়িত বলেই ভার্সিটির পাবলিক ফিগারও বলা চলে। তাছাড়াও দেখতে বেশ স্মার্ট অ্যান্ড হ্যান্ডসাম হওয়ায় ভার্সিটির অনেক মেয়েরাই ক্রাশ সে। অথচ সেই রিয়ান কিনা ঝিনুকের উপর ক্রাশ খেলো। তবে ঝিনুকও দেখতে খারাপ না, স্লিম ফিগার, মায়াবী চেহারা আর হরিণীর মতো চোখের প্রেমে যে কেউই পড়তে পারে। ঝিনুক চলে যাওয়ার পরই রিয়ান সামনে এগিয়ে আসে। রাফি, মেয়েটা কে রে? রসায়ন ডিপার্টমেন্টের, 4th ইয়ারে পড়ে। নাম ঝিনুকের, বেশি কিছু জানি না। আমি যাকে পছন্দ করি তার বেস্ট ফ্রেন্ড বলি এটুকু জানা আর কি। খোঁজ লাগা, এ মেয়ের সব ইনফরমেশন আমার চাই। দোস্ত, প্রেমে পড়লি নাকি? প্রেম কিনা জানি না, তবে মেয়েটাকে আমার বেশ ভালো লেগেছে। অদ্ভুত ক্ষমতা আছে মেয়েটির নিজের প্রতি আকৃষ্ট করার। এরপর থেকে শুরু হলো রিয়ানের ভালোবাসার নামক পাগলামো। ঝিনুকের প্রতিটি গতিবিধির উপর নজর রাখত রিয়ান। ঝিনুকের সমস্ত খবর ও নখদর্পণে। কখনো ঝিনুকের সামনে একগুচ্ছ ফুল নিয়ে হাজির হতো, কখনো বা দামি গিফট নিয়ে। তবে ঝিনুক সবসময় এসব থেকে গা বাঁচিয়ে চলত। ওর ভালো লাগতো না এসব। ও বরাবর রিজেক্ট করে আসছিল রিয়ানকে। তবে রিয়ানও নাছোড় বান্দা। ওর একটাই কথা ছিল, ঝিনুক শুধু ওর। পুরো ভার্সিটির সবাই জানতো রিয়ান ঝিনুককে পছন্দ করে। একটা ছেলে একবার ঝিনুককে কিছুদিন ডিস্টার্ব করেছিল। ঝিনুককে তার ভালো লাগে বলে ঝিনুকের পেছনে কিছুদিন ঘুরছিল। রিয়ান সেই ছেলেকে অনেক মেরেছিল। তাই ভার্সিটির কোনো ছেলে ঝিনুকের সাথে তেমন কথাই বলতো না, ভালো করে তাকাতও না ওর দিকে। নিজের জানের মায়া তো সবাইরই আছে। ভার্সিটির অনেক মেয়েরাই ঝিনুককে হিংসে করত। রিয়ান ওকে পছন্দ করে এটা জানার পর থেকে অনেকেরই চোখের বালি হয়ে যায় ঝিনুক। একদিন রিয়ান ভার্সিটিতে ঢোকার পর দেখলো ঝিনুক ওর ফ্রেন্ডসদের সাথে আড্ডা দিচ্ছে। সেখান থেকে বেশ কয়েকজন ছেলেও ছিল। ঝিনুক তাদের সাথে হেসে হেসে কথা বলছে। এটা দেখে রিয়ানের মাথায় রক্ত উঠে গেল। ভীষণ রেগে যায় ও। ঝিনুককে অন্য কারোর পাশে দেখেও নিজেকে ঠিক রাখতে পারছে না। ঝিনুক ওর ডিপার্টমেন্টের দিকে যাচ্ছিল। রিয়ানের বন্ধুরা ঝিনুককে বলল রিয়ান ওকে ডেকেছে। তবে ঝিনুক যেতে রাজি হচ্ছিল না। অনেক বলার পরও ঝিনুক যখন রাজি হয়নি, তখন রিয়ান এসে ওর হাত ধরে টানতে টানতে একটা ক্লাসরুমে নিয়ে যায়। রিয়ানের বন্ধুরা রুমের বাইরে দাঁড়িয়েছিল। হাত ছাড়ুন। আপনি কোন সাহসে আমার হাত ধরেছেন? ভালোভাবে ডাকলাম, শুনলেন না কেন? আমার কাজ আছে। আপনার কথা শোনার জন্য আমি ভার্সিটিতে আসি না। ছেলেদের সাথে আড্ডা দেওয়ার জন্য আসো, তাই না? আমি কি করতে আসি সে কৈফিয়ত আপনাকে দিতে বাধ্য নই। আমার কাজ আছে, আমি আসছি। ঝিনুক যাওয়ার জন্য পা বাড়াতে রিয়ান ওর হাত ধরে ফেলে। ওকে দেওয়ালের সাথে শক্ত করে চেপে ধরে। কি করছেন? ছাড়ুন, আমার লাগছে। বড্ড দেমাগ তোমার। আমাকে ঘাটিও না, ফল ভালো হবে না। তুমি শুধু আমার, অন্য কারো পাশে কেন থাকবে তুমি? কিসের এত কথা ওই ছেলেদের সাথে তোমার? আমার সাথে কথা বলতে ভালো লাগে না তোমার? ওদের সাথে তো দিব্যি এসে এসে কথা বলো। দেখুন, আমার লাগছে, ছাড়ুন বলছি। আর আমি কার সাথে কথা বলবো সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। রিয়ান আরও জোরে চেপে ধরল ঝিনুককে। আমার মুখের উপর কথা বলা আমি একদম পছন্দ করি না। আমি বলেছি তুমি আর কোনো ছেলের সাথে কথা বলবে না, মনে থাকে যেন। আমি কি করব, কার সাথে কথা বলবো সেটা বলে দেওয়ার আপনি কে? আমার যা ইচ্ছে হবে আমি তাই করব, ছাড়ুন আমাকে। রিয়ান ঝিনুককে আর কিছু বলার সুযোগ না দিয়েই হঠাৎ ওর ঠোঁট জোড়া ঝিনুকের ঠোঁটে ডুবিয়ে দিল। ঝিনুক অনেক চেষ্টা করেও নিজেকে ছাড়াতে পারছিল না। রিয়ান প্রায় 12 মিনিট পর ছাড়লো ঝিনুককে। ততক্ষণে ঝিনুকের চোখ দিয়ে জল পড়ছিল। এর আগে কখনো কোনো ছেলে ওকে ছুঁতে পারেনি। আর আজ কিনা। বলছিলাম না আমাকে রাগিও না, তোমার ঠোঁটে আমার নাম লিখে দিলাম। নেক্সট ডে কখনো আমার কথা অমান্য করার সাহস করবে না আশা করি। বুঝলে তো আমি কি করতে পারি? আর হ্যাঁ, তুমি নিশ্চয়ই চাইবে না তোমার জন্য অন্য কোনো ছেলের ক্ষতি হোক। যাও এখন। ঝিনুক সেদিন থেকেই রিয়ানকে ঘৃণা করতে শুরু করলো। রিয়ানের ভালোবেসে করা পাগলামিগুলো ঝিনুকের কাছে অত্যাচার বলে মনে হতো। রিয়ান নামটা শুনলেই ওর রাগ উঠে যেত। রিয়ান মাস্টার্স কমপ্লিট করে ওর বাবার ব্যবসা দেখাশোনা শুরু করে। রিয়ান ভার্সিটি থেকে চলে যাওয়ার পর ঝিনুক কিছুটা হাঁপ ছেড়ে বাঁচল যেন। তবে রিয়ান ঠিকই ওর উপর নজর রাখত। ঝিনুকের সব খবরই পৌঁছে যেত রিয়ানের কানে। ও বড্ড ভালোবাসে ঝিনুককে, কিছুতেই হারাতে চায় না ওকে। রিয়ান ঝিনুকের বাড়িতে বিয়ের প্রপোজাল পাঠায়, তবে ঝিনুক ওর বাবাকে দিয়ে সাপ সাপ জানিয়ে দেয় রিয়ানকে সে বিয়ে করবে না, কিছুতেই না। রিয়ান অনেক কষ্টে চেষ্টা করেও রাজি করাতে পারেনি ঝিনুকের বাবাকে, কারণ ঝিনুকের বাবা কিছুতেই মেয়ের ইচ্ছের বিরুদ্ধে যাবে না। রিয়ান অনেকটা আশাহত হয়ে ফিরে আসে। ঝিনুককে তার আর পাওয়া হলো না। ঝিনুক খালি হাতে ফিরিয়ে দেয় ওকে। এরপর থেকে যে যার মতো জীবনযাপন করতে থাকে। রিয়ান ওর বিজনেস নিয়ে বিজি, আর ঝিনুক ওর পড়াশোনা নিয়ে। এর প্রায় 6 মাস পরে ঝিনুকের জীবনে নেমে আসে এক ভয়াবহ অন্ধকার। ঝিনুক পড়াশোনার পাশাপাশি 2-1টা টিউশনি করাতো নিজের হাত খরচটা চালানোর জন্য।
শহরের জীবনে খাপ খাইয়ে চলার জন্য স্থানীয় বন্ধুদের মাধ্যমে টিউশনি জোগাড় করেছিল সে। সেদিন টিউশনি থেকেই ফিরছিল। স্টুডেন্টদের বার্থডে পার্টি থাকায় একটু দেরি হয়ে গিয়েছিল ঝিনুকের, তবে খুব বেশি নয়, রাত 9:30 মতো বাজে। ও হলের কাছাকাছি চলে আসে, তবে কিছু দূরে বুঝে ওঠার আগেই একটা মাইক্রোবাস ওকে উঠিয়ে নিয়ে চলে যায়। ওর চিৎকার করারও সুযোগ পায়নি, ওর মুখ চেপে ধরা হয়েছিল। এরপরই ওকে সেন্সলেস করে ফেলা হয়। ঝিনুকের যখন সেন্স আছে তখন ও একটা রুমে বন্দি ছিল। রুমে খুবই ক্ষীণ আলো ছিল। ঝিনুক অনেকক্ষণ যাবৎ দরজায় করাঘাত করলো, কেউ দরজা খোলেনি। ঝিনুক ক্লান্ত হয়ে ফ্লোরে বসে পড়ল। ওকে কেনই বা আনা হয়েছে, কেনই বা আটকে রাখা হয়েছে, কিছুই বুঝতে পারছে না। কিছুক্ষণ পর মুখোশ পরা একটা লোক রুমে এলো। ঝিনুক তাকে দেখেই ভয়ে কুঁকড়ে গেল। ঝিনুক ভাবছিল লোকটা নিশ্চয়ই ওর ক্ষতি করতে এসেছে। লোকটা ঝিনুকের দিকে এগোতেই ঝিনুক কান্না জুড়ে দিল। ও বারবার লোকটাকে রিকোয়েস্ট করতে লাগলো ওর ক্ষতি না করার জন্য, ওকে ছেড়ে দেওয়ার জন্য। তবে অবাক করার বিষয় হলো লোকটা ঝিনুকের কোনো ক্ষতি করল না। ঝিনুককে একটা ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঝিনুককে ঘুম পাড়িয়ে বিছানায় শুয়ে চলে গেল। পরদিন ভোরবেলায় ঝিনুককে অচেতন অবস্থায় ওর হলের সামনে ফেলে চলে গেল মাইক্রোবাসটা। এদিকে হলে হইচই পড়ে গেছে। ঝিনুক রাতে হলে ফেরেনি। ওর বাবা মাকে খবর দেওয়া হয়েছে, পুলিশকেও জানানো হয়ে গেছে। পুরো হলে আলোর বেগে ছড়িয়ে পড়ল ঝিনুককে কিডন্যাপ করা হয়েছে। অনেকে এই সুযোগটারই অপেক্ষায় ছিল, তাই খবরটা ছড়াতে বেশি সময় লাগেনি। ঝিনুকের এলাকাও পুরো জাহির হয়ে গেছে জাবেদ স্যারের মেয়েকে কিডন্যাপ করা হয়েছে। কথার ডালপালা গজিয়ে কথাটা দাঁড়ালো ঝিনুককে রেপ করা হয়েছে। ঝিনুক কাউকে বিশ্বাসই করাতে পারেনি ওর সাথে কেউ কিচ্ছু করেনি, ও ধর্ষিত হয়নি। সবাই মানতে নারাজ, কেউ তুলে নিয়ে ও সতীসাধ্যভাবে ছেড়ে দিয়েছে। ধর্ষিত না হয়েও প্রতি মুহূর্তে ওকে ধর্ষণ করেছে সমাজ। এরপর থেকেই শুরু ঝিনুকের এই অভিশপ্ত জীবন। ঝিনুক বিয়েতে রাজি হওয়ার 3 দিন পরে ওর বিয়ের আয়োজন হয়। কোনো আড়ম্বর তো আর হয়নি, ঘরোয়াভাবেই বিয়ে হয়ে যায়। ঝিনুককে যদিও সাজার জন্য জোরাজুরি করা হয়, কিন্তু কিছুতেই রাজি হয়নি। তখন রিয়ানও সবাইকে না করে ঝিনুককে জোর করতে। ও ঝিনুককে সাধারণভাবেই ঘরে তুলবে। রিয়ান সবাইকে জানায় ও বৌভাত মহা ধুমধাম করে করবে। খুব বড় করে রিসেপশন হবে ওদের। রিয়ানের বাড়ি চলে আসার সময় ঝিনুক একবারও কাঁদেনি, ও যেন পাথর হয়ে গেছে। এই বিয়েটা তো করেছে শুধুমাত্র ওর বাবাকে মাকে মুক্তি দেওয়ার জন্য। ও তো ওদের একটা বোঝা ছিল, ওদের দায়মুক্ত করে এই বিয়েটা করা। রিয়ান অনেক ধনী, সেটা আগেই জানতো, তবে ওর বাড়িতে এসে ঝিনুক বুঝতে পারলো রিয়ানদের অবস্থা ওর কল্পনারও অতীত। ঝিনুকদের বাড়িটা রিয়ানের বাড়ির কাছে কবুতরের খোপের চেয়েও ছোট হয়। ঝিনুক রিয়ানদের ড্রয়িং রুমে একবার চোখ বুলিয়ে নিল। খুব সুন্দর করে ডেকোরেশন করা, সব দামি দামি চোখ জোড়ানো আসবাবপত্র। তবে এত বড় বাড়ি কিনা থাকবে শুধু রিয়ান আর ঝিনুক? রিয়ানের বাবা গত হয়েছেন 5 মাস হতে চলল। রিয়ানের মা রিয়ানের বড় বোনের সাথে লন্ডনে চলে যাবে। রিয়ানের বড় বোন রিয়ানকে বলল ঝিনুককে ওদের বেডরুমে নিয়ে যেতে, ঝিনুক যাতে ফ্রেশ হয়ে রেস্ট নিতে পারে। ঝিনুক রিয়ানের রুমের সামনে এসে অবাক হয়ে তাকিয়ে রইল। রুমটা অনেক বড়, খুব সুন্দর করে গোছানো। ছেলেদের রুম এত গোছানো থাকে জানা ছিল না ঝিনুকের। ঝিনুক দরজায় দাঁড়িয়েই পুরো রুমটা দেখছিল। ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড মিসেস রায়ান। রিয়ানের কথায় হুঁশ ফিরল ঝিনুকের। কি হলো, দরজায় দাঁড়িয়ে আছে যে, ভেতরে এসো। এটা তো তোমারই রুম। আমি সবকিছু পরিপাটি দেখতে খুব পছন্দ করি। এই দায়িত্ব এখন থেকে তোমার, সবকিছু গুছিয়ে রাখবে। পারবো না, গলা উঁচিয়ে বলল ঝিনুক। আমাকে তুমি বাধ্য হয়ে বিয়ে করেছো, আমাকে তুমি কখনো মন থেকে স্বামী হিসেবে মানতে পারবে না। আমি যেন তোমার উপর কোনো অধিকার খাটাতে না আসি, এসব কথা আমায় বলবে বলে যদি ভেবে থাকো তাহলে সেই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। তোমার উপর আমি 16 আনাই অধিকার খাটাবো। তোমাকে আমি যেভাবে বলবো সেইভাবেই চলতে হবে তোমাকে। আমার পৃথিবীতে যখন প্রবেশ করেছো আমার কথাই শুনতে হবে, কারণ আমার পৃথিবীর রাজা আমি। আপনি আমাকে জোর করে কিছু করতে পারবেন না। আমিও আমার মর্জির মালিক, কারো দ্বারা প্রভাবিত হই না আমি। আমার উপরও কোনো হুকুম জারি করতে আসবেন না। আমি আপনার কথা শুনতে বাধ্য নই। ওয়েল, আশা করি তুমি সেদিনের কথা ভুলে যাওনি। আমাকে রাগালে কি হয় আবার মনে করিয়ে দিতে হবে তোমাকে। বলেই রিয়ান ঝিনুকের দিকে এগোচ্ছিল। ঝিনুক ভয় পেয়ে পিছুতে শুরু করে। ঝিনুককে এভাবে ভয় পেতে দেখে রিয়ানের মুখে একটা শয়তানি মার্কা হাসি ফুটে ওঠে। থাক, আর ভয় পেতে হবে না, আমি এমনিতেই টায়ার্ড, এখন কিছু করার মুড নেই আমার। তুমি ফ্রেশ হয়ে নাও বলে বের হয়ে গেল রিয়ান। ঝিনুক খুব ভয় পেয়ে গেছিল, তবে এবার ওর খুব রাগ হচ্ছে। এই যন্ত্রণা ওকে এখন রোজ সহ্য করতে হবে। ভার্সিটিতে ওর অত্যাচারে অতিষ্ঠ হয়েছিল ঝিনুক, এখন তো 24 ঘন্টায় এইসব টলারেট করতে হবে ভেবে ঝিনুক গলা শুকিয়ে আসছে। রাতে খাওয়া দাওয়া শেষে ঝিনুক ঘুমনের প্রস্তুতি নিচ্ছিল, তখন রিয়ান ওর হাতে একটা লিস্ট ধরিয়ে দিল। কিসের লিস্ট এটা? ঝিনুক অবাক হয়ে প্রশ্ন করে রিয়ানকে। পড়ে দেখো। ঝিনুক দেখলো ও সারাদিন কি কি করবে তার লিস্ট করেছে রিয়ান।
লিস্টে থাকা কাজগুলো নিম্নরূপ। সকালে ঘুমটা তোমার ডাকেই যেন ভাঙে। সকালটা শুরু করতে চাই তোমার হাতের কফি দিয়ে। অফিসে বের হওয়ার আগে আমার চোখের সামনেই থাকবে। তোমার কপালে চুমু খেয়ে বের হব রোজ। খাবার টেবিলে খাবার পরিবেশনে সবসময় তুমিই করবে। রান্না যেই করুক সমস্যা নেই, কিন্তু পরিবেশন তোমাকেই করতে হবে। যতক্ষণ আমি বাসায় থাকবো আমার আশেপাশেই থাকতে হবে। চোখের আড়াল হওয়া যাবে না। রোজ রাতে আমার বুকে মাথা রেখেই ঘুমোতে হবে। বালিশে শোয়া চলবে না। লিস্টে আরও কিছু লেখা ছিল, তবে রিয়ান লিস্টটা ঝিনুকের হাতের থেকে নিয়ে বলল, এখন আর পড়তে হবে না, শুয়ে পড়ি চলো। বাকিগুলো কাল দেখে নিও, কাল আবার অনুষ্ঠান আছে। আজ রেস্ট না নিলে কাল প্রবলেম হতে পারে। আমি এসব মানতে পারবো না, ভেঙচি কেটে বলল ঝিনুক। আমার বাড়িতে থাকতে হলে এসব শর্ত মেনেই থাকতে হবে। তাহলে আমি চলে যাব, কিন্তু এসব মানতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, সে চিন্তা ভুলে যাও। এত সহজে কোথাও যেতে পারবে না তুমি। কি করে কাজ করাতে হয় আমি খুব ভালো করেই জানি। আমার জোর জবরদস্তি একদম ভালো লাগে না। আমারও না, তবে তুমি বাধ্য করাও। আর কথা বাড়িও না, শুতে চলো। আমি আপনার পাশে ঘুমোবো না, আমি একা ঘুমোতে অভ্যস্ত। আমার পাশে কেউ থাকলে আমার ঘুম হয় না। হবে হবে, অভ্যেস হয়ে যাবে। আর তুমি তো আমার পাশে ঘুমোবে না, আমার বুকে ঘুমোবে। না, আমি অন্য রুমে যাচ্ছি বলেই ঝিনুক দরজার দিকে পা বাড়ায়। তবে রিয়ান তার আগেই ঝিনুককে পাজা কোলে তুলে বিছানায় নিয়ে যায়। ঝিনুক অনেকবার নিজেকে ছাড়াবার চেষ্টা করেও ব্যর্থ হয়। রিয়ানের শক্তির কাছে পেরে ওঠে না ঝিনুক। অগত্যা ঝিনুককে রিয়ানের বুকেই ঘুমোতে হয়। পরদিন ওদের বৌভাত এবং অনুষ্ঠান মহা ধুমধামে হয়। এলাহি কাণ্ড যাকে বলে। সে অনুষ্ঠানে ঝিনুকের বাবা মা বোন এলেও ঝুমুরের সাথে দু একটা কথা বললেও ঝিনুক ওর বাবা মায়ের সাথে একটাও কথা বলেনি। অভিমান নিয়েই বসে থাকে ও। রাফিয়ার তিথিও আসে অনুষ্ঠানে। ও বলা হয়নি তো রাফিয়ার তিথিরও বিয়ে হয়েছে কিছুদিন হলো। কেমন আছিস ঝিনুক? ঝিনুকের পাশে এসে বলে তিথি। খুব ভালো। দেখতেই তো পাচ্ছিস, তোরে সেভ করতে গিয়ে আমার গলায় ফাঁস লাগলো। এভাবে কেন বলছিস? রিয়ান ভাইয়া তো তোকে ভালোবাসে। থাম তো, কিসের ভালোবাসা? ওর ইচ্ছেগুলো আমার উপর চাপিয়ে দেওয়াকে বুঝি ভালোবাসা বলে? আমার দম বন্ধ হয়ে আসে এর সাথে থাকলে। তুই ওনাকে বুঝতে চাস না, তাই এমন মনে হয়। যেদিন বুঝবি সেদিন আর এরকম মনে হবে না। মিলিয়ে নিস আমার কথা। রাফিকে আমার এমন মনে হতো, এখন আর খারাপ লাগে না। তোরও রিয়ান ভাইয়াকে ভালো লাগবে, একটু সময় নে, সব ঠিক হয়ে যাবে। অনুষ্ঠান পর্ব ভালোভাবেই চুকে যায়। সে রাতেও ঝিনুককে রিয়ানের বুকেই ঘুমোতে হয়। পরদিন সকালে রিয়ানের বোন রিয়ানের রুমে কফি পাঠায় ওদের সার্ভেন্টদের হাতে। কিছুক্ষণ পরে রিয়ানের রুম থেকে কিছু ভাঙার শব্দ পেয়ে সবাই ওর রুমে ছুটে যায়। সবাই দেখলো কফির মগটা ফ্লোরে খণ্ড বিখণ্ড হয়ে পড়ে আছে। রাগে রিয়ানের চোখ মুখ লাল হয়ে আছে। কি হয়েছে রিয়ান, মগটা ফেলে দিলি কেন? রিয়ানের মা উদ্বিগ্ন হয়ে জানতে চাইল। কিছু না, তোমরা যাও তো, আমার ঝিনুকের সাথে কিছু কথা আছে। ওদের কাজের লোক ভাঙা টুকরোগুলো উঠিয়ে নিল। সবাই রুম থেকে বের হয়ে গেল। ঝিনুকও বের হতে যাচ্ছিল, তখন রিয়ান বলে ওঠে, আমি কি বললাম শোনোনি? আমার তোমার সাথে কথা আছে। ঝিনুক দাঁড়িয়ে গেল। বলুন, সকালে রুটিনে কি শর্ত ছিল? দেখুন, আপনার এসব অদ্ভুত আর আজগুবি শর্ত আমি মানতে পারবো না। মানতে তোমাকে হবেই, ভুলে যেও না আমি তোমার হাজব্যান্ড। তো হাজব্যান্ড হয়েছেন বলে কি মাথা কিনে নিয়েছেন নাকি? রিয়ান হঠাৎ ঝিনুকের হাতটা শক্ত করে চেপে ধরে। হ্যাঁ, কিনেই নিয়েছি। আমার কথার বাইরে যাওয়া পছন্দ না আমার। আমার লাগছে, হাতটা ছাড়ুন। লাগুক, তুমি শর্ত মানোনি। না আমার ঘুম ভাঙিয়েছ, না কফি দিয়েছ, শাস্তি তো পেতেই হবে বলে রিয়ান ঝিনুকের দিকে এগোতে লাগলো। ঝিনুক পিছনে সরে যেতে চাচ্ছিল, তবে পেছনে বেড থাকায় ঝিনুক পড়ে যায় বিছানায়। তখনই রিয়ানের বোনের ডাক শোনা গেল। ঝিনুক, রাস্তা রেডি, রিয়ানকে নিয়ে ডাইনিংয়ে এসো। রিয়ান ডাকটা শুনে কিছুটা অন্যমনস্ক হওয়ায় ঝিনুক দৌড়ে রুম থেকে বের হয়ে যায়। ডাইনিং টেবিলে ঝিনুকেই খাবার সার্ভ করলো। খাবার শেষে রিয়ান রুমে গেলেও ঝিনুকের আর সাহস হলো না রুমে যাওয়ার। কিন্তু একটু পরে রিয়ান চিৎকার করে ডাকলো ঝিনুককে। 3 বার ডাকার পর ঝিনুক ধীর পায়ে রুমে এলো। কিছু লাগবে? তোমাকে লাগবে। উফ, ডিসগাস্টিং। তোমার সাহস বড্ড ঝিনুক। বাই দ্য ওয়ে, আমি এখন বের হব, তাই কথা বাড়াতে চাচ্ছি না। আমারও ইচ্ছে নেই আপনার সাথে কথা বলার। কেন ডেকেছেন বলেন? সেকেন্ড শর্তটা মনে আছে তো? না, নেই। নো প্রবলেম, আমি মনে করিয়ে দিচ্ছি। তখন রিয়ান ঝিনুকের দিকে এগিয়ে আসে। ঝিনুকের কোমরে হাত দিয়ে নিজের সাথে চেপে ধরে। ঝিনুক বারবার রিয়ানকে ঠেলে সরাতে চাচ্ছিল, কিন্তু লাভ হয়নি। রিয়ান ঝিনুকের কপালে চুমু দেয়। রিয়ান ওর ঠোঁট জোড়া ঝিনুকের ঠোঁটের দিকে এগোতে থাকে। রিয়ান ঠোঁট জোড়া দখলও নিয়ে নেয় ঝিনুকের ঠোঁটের। এরপর রিয়ান অফিসের জন্য বেরিয়ে গেল। ঝিনুক এসবে বেশ বিরক্ত, অসহ্য লাগছিল ওর। 2 দিন পর রিয়ানের মা বোনেরা চলে যায় আমেরিকা। ঝিনুক একা হয়ে যায় অনেকটা। বাড়িতে 2 থেকে 3 জন কাজের লোক যদিও আছে। রিয়ান আর ঝিনুকের জীবন একইভাবে চলছিল। ঝিনুক রিয়ানের এসব জোরাজুরিতে প্রচুর বিরক্ত।
রিয়ানকে সহ্যই করতে পারে না, যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করে। কিন্তু রিয়ান ঝিনুককে সারাক্ষণই চোখের সামনে রাখে, ঝিনুককে স্কোপই দেয় না আড়াল হওয়ার। তবে রিয়ান ঝিনুকের সাথে ওর ইচ্ছের বিরুদ্ধে এখনো শারীরিক সম্পর্কে যায়নি। আর ঝিনুক শুধু মনে মনে চাচ্ছিল কি করে ও এই জীবনটা থেকে বের হতে পারে। ওর ইচ্ছের বিরুদ্ধে কোনো কাজও কখনো করেনি, তবে এখন বাধ্য হচ্ছে করতে। তবে কতদিন আর এসব টলারেট করবে ও? ঝিনুকের অনার্স পরীক্ষার রেজাল্ট হয়, ঝিনুক খুব ভালো রেজাল্ট করে, ও ফার্স্ট ক্লাস পায়। ঝিনুক রেজাল্টের পর মাস্টার্সে ভর্তি হতে চাইলেও রিয়ান কিছুতেই রাজি হয় না। রিয়ান রাজি না হওয়ায় ঝিনুকের আর মাস্টার্স পড়া হলো না। ঝিনুকের মনের ক্ষোভটা আরও বেড়ে যায়। রিয়ান ভাবতো ঝিনুক ভার্সিটিতে গেলে ওর থেকে দূরে যাওয়ার রাস্তা খুঁজবে। রিয়ান খুব ভালো করেই জানতো ঝিনুক ওর থেকে দূরে যাওয়ার পায়তারা করছে মনে মনে। তাই রিয়ান ঝিনুককে বাইরে যেতে দেয়নি। রিয়ান অফিসে চলে যাবার পর ঝিনুক ওর ফ্রেন্ড আবিরকে কল করে। হ্যালো কে? আবির ফোন রিসিভ করে বলে উঠল, আমি ঝিনুক। আমার নাম্বার সেভ নেই? না রে, তোর বর যেই এত সাহস নেই আমার। ফালতু কথা বলিস না তো। আচ্ছা, হঠাৎ কল করলি যে? রিয়ান ভাইয়া কই? অফিসে। আমাকে একটা হেল্প করতে হবে আবির। কি হেল্প বল? চেষ্টা করব। ফোনে বলা যাবে না। ফ্রি আছিস তুই? বাইরে কোথাও মিট করি? মিট করাই যায়। তোর আবার কোনো সমস্যা হবে না তো? না, রিয়ান তো জানবেই না। আচ্ছা ঠিক আছে, বের হ তুই। কোথাও বসে কথা বলবো। ঝিনুক আর আবির একটা রেস্টুরেন্টে দেখা করে। এখন বল তোকে কি হেল্প করতে হবে? আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারবি? ছোট চাকরি হলেও হবে, যাতে আমার খরচাটা আমি চালিয়ে নিতে পারি। তুই চাকরি করবি কেন? তোর বর এত বড় ব্যবসায়ী। আমি এই জেলখানা থেকে বের হতে চাই আবির। এখানে আমার কোনো স্বাধীনতা নেই। এত অত্যাচার আর আমি নিতে পারছি না। আর তুই তো জানিসই আমি ওকে ঘৃণা করি। রিয়ান ভাই তোরে টর্চার করে? ইচ্ছের বিরুদ্ধে জোর করে কিছু করে না, জোর করে কিছু চাপিয়ে দেওয়াকে তো টর্চার বলেই। তুই প্লিজ একটা চাকরির ব্যবস্থা করে দে, যে করেই হোক। আচ্ছা আমি দেখছি। তোর কিডন্যাপের ব্যাপারে কিছু জানতে পেরেছিস? কে করলো বা কেন? না, কেউ তো কোনো স্টেপ নিতেই দিল না। এই ব্যাপার নিয়ে তো কেউ ঘাটাঘাটিই করে না, আমাকেও করতে দেয়নি। আজ উঠি রে, রিয়ান অফিস থেকে চলে এলে আবার প্রবলেমে পড়বো। তুই ব্যাপারটা দেখিস প্লিজ। তুই যা, আমি সর্বাত্মক চেষ্টা করব, তোকে আপডেট দেব কোনো ব্যবস্থা হলে। ঝিনুক রিয়ান ফেরার আগেই বাড়ি ফিরে আসে। রিয়ানের ফিরতে তখনও ঢের দেরি। রিয়ান সন্ধ্যার কিছু আগেই বাড়ি ফেরে। আজ একটু তাড়াতাড়ি চলে আসে ও। ঝিনুক মনে মনে ভাবলো, যাক বাবা, আগে ভাগেই ফিরে এসেছি, কিছু বুঝতে পারবে না ও। সেদিন রিয়ান বাড়ি ফিরে ঝিনুকের সাথে একটাও কথা বলল না। সাধারণত এরকম করে না রিয়ান। ঝিনুক ভাবলো আজ আবার কি হলো, এত ভদ্র হয়ে গেল কি করে। রিয়ান এসে থেকে ল্যাপটপ নিয়ে বসে রইল। ঝিনুক অনিচ্ছা সত্ত্বেও দুবার কফি দেব কিনা জিজ্ঞেস করে গেলেও রিয়ানের কোনো সাড়া শব্দ নেই, কোনো জবাবও দিল না। ল্যাপটপেই চোখ নিবদ্ধ তার। ঝিনুক রাতের খাবার রেডি করে রিয়ানকে ডাকতে গেল। টেবিলে খাবার দিয়েছি, খেতে চলুন। রিয়ান এবারও চুপচাপ। ও মুখ তুলে ঝিনুকের দিকেও তাকায়নি। ঝিনুক কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আবারও রিয়ানকে খাওয়ার কথা বলল। এবার রিয়ান ঝিনুকের দিকে তাকালো। রিয়ানের চোখগুলো ভীষণ লাল হয়ে আছে। ঝিনুকের বুঝতে দেরি হলো না রিয়ান কোনো কারণে ভীষণ রকম রেগে আছে, কিন্তু কেন রেগে আছে সেটা বুঝতে পারছে না। ঝিনুক বেরিয়েছিল সেটা কি তাহলে জেনে গেল? কি হলো, খাবেন? চলুন, খাবার ঠান্ডা হয়ে যাবে। আপনার খাওয়া হলে আমি ঘুমোতে যাব, নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল ঝিনুক। রিয়ান হঠাৎ অনেক জোরে ল্যাপটপটা বন্ধ করে উঠে দাঁড়ালো। আজ কোথায় গিয়েছিলে তুমি ঝিনুক? কোথাও যায়নি তো। আমি মিথ্যে একদম পছন্দ করি না, হুঙ্কার দিয়ে বলল রিয়ান। এত জোরে বলায় ঝিনুকও কেঁপে উঠল। আমি একটু বেরিয়েছিলাম, কাজ ছিল তাই, কাঁপা কাঁপা গলায় বলল ঝিনুক। কাজটা বুঝি বয়ফ্রেন্ডের সাথে দেখা করা? আপনি এসব কি বলছেন? রিয়ান ঝিনুকের দিকে এগিয়ে ঝিনুকের হাতটা পেছনের দিকে বাঁকিয়ে চেপে ধরল নিজের সাথে ঝিনুককে। কি বলছি বুঝতে পারছো না? আমার থেকে পালাতে চাইছো? চাকরি নিয়ে এখান থেকে বেরিয়ে যাবে তাই না? আমার ভালোবাসায় কমতি আছে বলো তো? কেন এমন করো তুমি? ছাড়ুন, ব্যথা পাচ্ছি আমি। হাত ছাড়ুন প্লিজ। এত সহজে তোমাকে ছাড়ছি না। তুমি কি ভাবো আমি অফিস চলে যাই বলে তোমার কোনো খোঁজ রাখি না? আমি জানি তুমি পালাতে চাইবে এখান থেকে। এই বাড়িতে অনেকগুলো সিসি ক্যামেরা লাগানো আছে ঝিনুক, যার ফুটেজগুলো আমি অফিসে বসে দেখতে পারি। তুমি ভাবছো আমি অফিস চলে গেলে তুমি বাইরে বের হলে জানতে পারবো না কোথায় যাও? তোমার উপর নজর রাখার জন্য লোক লাগানো আছে ঝিনুক। তুমি চাইলেও আমার নাগালের বাইরে যেতে পারবে না। বিশ্বাস করো, আমিও ভাবিও নি যে তুমি এমন কিছু করার সাহস করবে। ডানা গজিয়েছে তোমার, তবে ডানা ভাঙার ওয়ে আমার খুব ভালো করেই জানা আছে। বলেই ঝিনুককে বিছানায় ফেলে দেয় রিয়ান। তোমার সাথে এভাবে জোর করার কোনো ইচ্ছেই ছিল না আমার, তুমি বাধ্য করলে।
ঝিনুক উঠে চলে যেতেও পারেনি। রিয়ানের বাহুডোর থেকে মুক্ত হতে পারেনি ঝিনুক। সেই দিনই রিয়ান জোর করে ফিজিক্যাল রিলেশন করে ঝিনুকের সাথে। ঝিনুকের চোখ দিয়ে অনবরত পানি পড়ছিল, তবে ঝিনুকের চোখের পানিও রিয়ানকে রাগ কমাতে পারেনি। ঝিনুকের চোখের পানিতে একটুও টলেনি রিয়ান। রিয়ানের যখন রাগ কমলো তখন ওর গিল্টি ফিল হচ্ছিল। ও কি করে ঝিনুকের সাথে এমন করলো? এমনটা করা ঠিক হয়নি। রাগের মাথায় অনেক বড় ভুল হয়ে গেছে। ঝিনুককে সরি বলা উচিত, এই ভেবে রিয়ানের কাছে যায়। ঝিনুক তখন খাটের এক কোণায় বসে কান্না করছিল। ঝিনুক, আই এম সরি, আসলে রাগের মাথায় হয়ে গেছে। প্রচন্ড রাগে নিজেকে কন্ট্রোল করতে পারেনি। প্লিজ ঝিনুক, ক্ষমা করে দাও বলেই ঝিনুকের হাতে হাত রাখে রিয়ান। ঝিনুক এক ঝটকায় রিয়ানের হাত সরিয়ে দেয়। একদম টাচ করবেন না আমাকে, আমি আপনাকে ঘৃণা করি। ঝিনুক, আমি তো তোমার হাজব্যান্ড, এতটা রিয়াক্ট করারও কিছু হয়নি। আর আমি তো বললামই ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। ক্ষমা? কখনোই না। আপনি ধর্ষণ করেছেন আমাকে, আমি কখনো ক্ষমা করব না আপনাকে। আপনার যেহেতু যারা আমাকে তুলে নিয়ে গিয়েছিল তারাও ঢের ভালো, ওরা আমায় ছুঁয়েও দেখেনি। ঝিনুক, ধমক দিয়ে ওঠে রিয়ান। চেঁচাচ্ছেন কেন? যেটা সত্যি সেটাই বলেছি। আমার উপর আপনার আর কোনো অধিকার নেই, আমি শুধু ঘৃণা করি আপনাকে বলেই উঠে পাশের রুমে চলে গেল ঝিনুক। দরজা বন্ধ করে অঝরে কাঁদছে ঝিনুক। অনেকক্ষণ কান্না করায় আর ক্লান্তিতে সেখানেই ঘুমিয়ে পড়ল ঝিনুক। এদিকে রিয়ানের বুকে উথাল পাথাল হয়ে যাচ্ছে। ঘটনা এমন হয়ে যাবে ভাবতেও পারেনি রিয়ান। আর কোনো ইচ্ছেই ছিল না এমন কিছু করার। এরপর থেকে ঝিনুক রিয়ানের সাথে কথা বলা বন্ধ করে দেয়। খুব বেশি প্রয়োজনে দুই একটা কথা বলতো। রিয়ান অনেক চেষ্টা করেও ঝিনুককে স্বাভাবিক করতে পারেনি। ঝিনুক কেমন যেন হয়ে যায়। রিয়ানের কোনো কথায় কোনো রিয়াক্ট করতো না। ডোন্ট কেয়ার টাইপ হয়ে যায় ঝিনুক। রিয়ান এতে খুব অপরাধ বোধে ভুগত। ঝিনুকের কাছে অনেকবার ক্ষমা চেয়েও কাজ হয়নি। কিছুদিন এভাবে চলার পর রিয়ান বেঁকে বসলো। ওর মনে হতে লাগলো ঝিনুক ওভার রিয়াক্ট করছে। ঝিনুক, তুমি কিন্তু ওভার রিয়াক্ট করছো, ভুল হতেই পারে, তাই বলে এভাবে থাকার কিছু হয়নি। ঝিনুক এবারও নিশ্চুপ। ঝিনুক, তুমি কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ। তুমি আমার দেওয়া একটা শর্তও মানছ না। অনেক হয়েছে, আজ থেকে আমার রেজুলেশন আবার মানতে শুরু করো। এরপরও ঝিনুকের তেমন হেরফের হয়নি। তবে রিয়ান জোর করেই ঝিনুককে দিয়ে কাজগুলো করাতো। এর কিছুদিন পর এক বিকেলে ঝিনুক ঘুম থেকে উঠে ব্যালকনিতে দাঁড়ায়। রিয়ান সেদিন বসায় ছিল, ও ড্রয়িং রুমে বসে টিভি দেখছে। ঝিনুক ব্যালকনিতে দাঁড়িয়ে দেখলো বাড়ির গেট দিয়ে একটা গাড়ি ঢুকছে। ঝিনুককে যে গাড়িটা গিয়ে কিডন্যাপ করা হয়েছিল হুবহু সেই গাড়িটা। গাড়িটা ওদের বাড়ির সামনে থামতেই একটা ছেলে নেমে এলো। ছেলেটাকে দেখে ঝিনুকের হার্টবিট বেড়ে যায়। ঝিনুক ছেলেটাকে দেখে খুব ভয় পেয়ে যায়, কারণ এই ছেলেটা ঝিনুককে যারা কিডন্যাপ করেছিল তাদের মধ্যে একজন। এই ছেলেটাকেই ঝিনুক সেদিন দেখেছিল। বাকি সবার মুখে ঢাকা থাকলেও এই ছেলেটার মুখ খোলা ছিল। সেটাতে হলের ফেরার পথে এই যে আপু ডাকেই দাঁড়িয়েছিল ঝিনুক। ছেলেটাকে বাড়ির ভেতর ঢুকতে দেখে ঝিনুকও দৌড়ে রুমে চলে আসে। ওর ভীষণ ভয় করছিল, এই ছেলে এখানে কেন এলো, আবার কি উদ্দেশ্যে এসেছে এখানে। তখন ঝিনুকের মনে পড়লো রিয়ান বাড়িতে আছে। ঝিনুক রিয়ানকে ব্যাপারটা বলার জন্য ঝিনুক ড্রয়িং রুমের সামনে আসতেই ভেতরে রিয়ানের কথা শুনল। সাথে অন্য একজনও আছে। ঝিনুক দরজার আড়াল থেকে কথাগুলো শুনছিল। রিয়ান ভাইয়া, আমাকে এখানে না ডাকলেও পারতেন, ভাবি যদি বাই চান্স দেখে ফেলে চিনতে পারে। ও ঘুমাচ্ছে, আর ওর এত কিছু খেয়াল করেছে বলে মনে হয় না। হোয়াট এভার, খুব ভালো কাজ করেছো তুমি, তোমার জন্যই সবকিছু সম্ভব হলো। এভাবে বলবেন না ভাইয়া, কি আর করলাম, আপনার জন্য এইটুকু করতেই পারি। বড় ভাই হন তো আপনি। টাকাটা নিয়ে যাও। ভাইয়া, টাকা আর লাগবে না, আমি ম্যানেজ করে নেব। টাকার কথা বলে লজ্জা দিবেন না, আমার মায়ের চিকিৎসার জন্য আপনি অনেক খরচ করেছিলেন, আর আজ এইটুকু টাকা আমি খরচ করার মতো সক্ষমতা অর্জন করেছি ভাইয়া। আর কি বলো, টাকা তো তোমাকে দিচ্ছি না, তোমার সাথে যারা ছিল তাদের তো দিতে হবে। ছেলেটা টাকা নিয়ে বেরিয়ে গেল। ঝিনুকও রুমে চলে এলো। ওর মাথাটা কাজ করছে না। এসবের পেছনে রিয়ানের হাত আছে। রিয়ান এত নিচে নামতে পারলো। ঝিনুক জানালার পাশে দাঁড়িয়েছিল। রিয়ান পেছন থেকে ওকে জড়িয়ে ধরে, কিন্তু পরক্ষণেই ঝিনুক খুব জোরে সোরে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় রিয়ানকে। ঠাস করে একটা চড় বসিয়ে দেয় রিয়ানের গালে। আপনার ওই নোংরা হাত দিয়ে একদম ছোবেন না আমায় বলেই ঝিনুক রুমে চলে আসে। রিয়ানও ঝিনুকের পেছন পেছন রুমে আসে। কি হয়েছে ঝিনুক, হঠাৎ এমন করলে কেন? আপনার সাথে কথা বলতেও আমার ঘৃণা হচ্ছে। শুধুমাত্র নিজের জেদ বজায় রাখার জন্য আমার জীবনে এত বড় একটা ঝড় তুললেন, আমার স্বপ্নগুলোকে এভাবে ভেঙে দিলেন। ছি, এতটা নিচ আপনি। আমার কপালে এত বড় কলঙ্ক আঁকতে আপনার একটু খারাপ লাগলো না? ঝিনুক, তুমি প্লিজ শান্ত হও। আমি যা করেছি তোমাকে পাওয়ার জন্য করেছি। তোমাকে আমি ভালোবাসি ঝিনুক। এটা করা ছাড়া তোমাকে রাজি করানোর আর কোনো ওয়ে ছিল না আমার কাছে।
আপনার সাথে আর কোনো কথা বলতে চাই না আমি, বলে বের হয়ে গেল ঝিনুক। কিছুক্ষণ পর ঝিনুকের বাবা এসে ঝিনুককে বাড়ি নিয়ে গেল। রিয়ান অনেক রিকোয়েস্ট করেও ঝিনুককে আটকাতে পারেনি। ওর শুধু পায়ে ধরাটাই বাকি ছিল, কিন্তু ঝিনুক সেসব আমলে না নিয়েই বাবার সাথে বাড়ি চলে আসে। এখানে আসার পর সবাই সব শোনার পর ওদের খারাপ লাগে, কিন্তু ঝিনুকের মা ঝিনুককে বোঝাতে লাগলো যা হওয়ার তা তো হয়ে গেছে, ঝিনুক যেন এসব ভুলে ফিরে যায়। শতে হলেও তো রিয়ানের সাথে ওর বিয়ে হয়েছে, এভাবে চলে আসাটা ঠিক নয়। রিয়ান না হয় ভুল করেইছে, কিন্তু সব তো ওর জন্যই করেছে, ওকে ভালোবাসে বলেই করেছে। কিন্তু ঝিনুক স্পষ্ট কথায় জানিয়ে দিয়েছে ও কিছুতেই আর রিয়ানের কাছে ফিরবে না। ঝিনুক, রিয়ান তো বলেছে ওর ভুল হয়েছে, তাছাড়া ছেলেটা তোকে কত ভালোবাসে, চোখে হারায় তোকে, আর ওর কাছে তুই তো খারাপ নেই। ওর কাছে ফিরে গেলে তোর ক্ষতি কি? ক্ষতি কি মানে? যা ক্ষতি হওয়ার তা তো হয়েই গেছে মা। প্রতিটা মুহূর্তে আমাকে সমাজের মানুষের সামনে হাজারটা কথা শুনতে হয়েছে। আমার ছোট থেকে তিল তিল করে গড়ে তোলা স্বপ্নগুলোকে এক নিমেষে শেষ করে দিতে হয়েছে, আর তুমি বলছো ক্ষতি কি? আমি ওই বাড়িতে আর ফিরবো না। এসব নিয়ে বেশি বাড়াবাড়ি করলে আমি এখান থেকেই বের হয়ে যাব। সেটা কি চাও তুমি? ঝিনুকের বাবা ঝিনুককে শান্ত করে। উনি বোঝায় ঝিনুককে কোথাও যেতে হবে না, এইখানেই থাকবে ও। এর মধ্যে রিয়ান হাজারটা কল দেয়, অনেক টেক্সটও করে। ঝিনুক কোনো রিপ্লাই দেয়নি। ও রিয়ান নামটা শুনলেই রাগ হচ্ছিল। রিয়ান ঝিনুকের মায়ের নাম্বারে কল করে, অনেক রিকোয়েস্ট করে ঝিনুকের সাথে একবার কথা বলিয়ে দেওয়ার জন্য। ঝিনুকের মা অনেকবার বলে ঝিনুককে রাজি করায় কথা বলার জন্য। হ্যালো ঝিনুক, তুমি প্লিজ আমার কথাগুলো একবার শোনো। বলুন, শুনছি। ঝিনুক, আমি জানি আমি অন্যায় করেছি, ভুল করেছি, তোমার অনেক ক্ষতিও করেছি, তবে বিশ্বাস করো সবটা তোমাকে পাওয়ার জন্যই। আমার ভালোবাসা প্রকাশ করার ধরন হয়তো অন্যরকম, তবে তোমাকে আমি অনেক ভালোবাসি। প্লিজ ঝিনুক, আমাকে এভাবে একা করে যেও না প্লিজ। আর কিছু বলবেন? আমি ফোনটা রাখবো। ঝিনুক, শোনো প্লিজ, দেখো আমি ভুল স্বীকার করছি তো। আচ্ছা ওকে তুমি যা শাস্তি দেবে আমি মেনে নেব, তুমি যা বলবে তাই করব। প্লিজ এভাবে ইগনোর করো না, কথা দিলাম তোমার সব কথা শুনবো আমি। বলো কি চাও তুমি? তুমি আমাকে একটা নয় হাজারটা চড় মারো, তাও ফিরে এসো ঝিনুক। আমি যা বলবো তাই করবেন? আমি যা চাই দেবেন? কথা দিয়েছি তো। ডিভোর্স চাই, ডিভোর্স দিন আমাকে। ঝিনুক, আপনার থেকে আমি মুক্তি চাই, অসহ্য লাগছে আমার আপনাকে। রিয়ান আর কোনো কথা না বলেই হুট করে কলটা কেটে দেয়। এতক্ষণ পাশে দাঁড়িয়ে ঝিনুকের কথাগুলো ওর মা শুনছিল। এসব কি ধরনের কথা ঝিনুক? ছেলেটাকে এসব কি বললি তুই? যা সত্যি তাই বলেছি। কি শুরু করলি তুই? ভুল না হয় হয়েইছে, ক্ষমা তো করা যায় নাকি? না যায় না। তুমি যাও তো, সারাক্ষণ কানের কাছে ওকে নিয়ে কথা বলবে না, বিরক্ত লাগে আমার, দম বন্ধ হয়ে আসে। যাচ্ছি। এখন আছে বলে দম দিচ্ছিস না, যখন চলে যাবে তখন বুঝবি। কয়েক ঘন্টা পরই ঝিনুকদের কাছে খবর আসে রিয়ান মারাত্মক অ্যাক্সিডেন্ট করেছে। গাড়ি ড্রাইভ করার সময় অ্যাক্সিডেন্ট হয়েছে ওর। ও হসপিটালে অ্যাডমিটেড। এই দেশে ঝিনুকরা ছাড়া রিয়ানের খুব কাছের আর তেমন কেউ নেই। খবরটা পেয়েই ঝিনুকের মা, ঝুমুর, ওর বাবা হাসপাতালে যায় রিয়ানকে দেখতে, কিন্তু ঝিনুককে নিয়ে যায়নি। ব্যাপারটাতে ওদের কিছুটা রাগও হয়। ছেলেটার এই অবস্থাতেও ঝিনুক এভাবে জেদ ধরে বসে থাকায় ওদের সামনে অনেক হতভম্বী দেখালেও ভেতরে ভেতরে ঝিনুক অনেক কষ্ট পাচ্ছিল। রিয়ানের সাথে থাকতে থাকতে কখন যে ওর মনে রিয়ানের জন্য একটা সফট কর্নার তৈরি হয়েছে ঝিনুক সেটা বুঝতেও পারেনি। ওর বাবা মা বেরিয়ে যাওয়ার পর ঝিনুক অজু করে নামাজ পড়ল। জায়নামাজে বসেই কান্না করছিল, বারবার দোয়া করছিল রিয়ানের যেন কিছু না হয়, রিয়ানকে যেন আল্লাহ সুস্থ করে দেয়। রিয়ানকেও ঘৃণা করে এটা ঠিকই, তবে রিয়ানের কোনো খারাপও কখনো চাইবে না। ঝিনুকের মা রিয়ানের জন্য খাবার রান্না করে নিয়ে যেত। রাতে ঝিনুকের বাবা হাসপাতালে থাকতো রিয়ানের সাথে। ঝিনুকের মা ঝুমুর নিয়ম করে হাসপাতালে দেখাশোনা করতো রিয়ানের, কিন্তু ঝিনুক একবারও রিয়ানকে দেখতে হাসপাতালে যায়নি। ঝিনুক বাসায় থেকেই জয়নামাজে বসে কান্না করতো রিয়ানের জন্য, ওর সুস্থতার জন্য দোয়া করত। সেদিন ঝিনুকের সাথে কথা বলার পরই অ্যাক্সিডেন্ট হয় রিয়ানের। ঝিনুকের কথাগুলো শুনে কিছুটা অন্যমনস্ক হয়ে গিয়েছিল রিয়ান, তাই এই অ্যাক্সিডেন্ট। ঝিনুকও অপরাধবোধে ভুগছিল। ও খুব ভালো করেই জানে ওর জন্যই রিয়ানের এই অবস্থা। সেদিন রিয়ানকে ওভাবে কথাগুলো না বললেও হতো। ও এখন কোন মুখেই দাঁড়াবে রিয়ানের সামনে? রিয়ানের মা বোনকে এইবার কি জবাব দেবে? ওরা তো রিয়ানের ওর ভরসায় রেখে গিয়েছিল। রিয়ানকে প্রায় 7 দিন পর হাসপাতাল থেকে নিয়ে আসা হয়। ঝিনুকের মা বাবা রিয়ানকে ঝিনুকদের বাড়িতে নিয়ে আসে, ওরা ছাড়া কেই বা দেখবে রিয়ানকে। রিয়ান হাসপাতাল থেকে আসার পর ঝিনুক একবারও ওর সামনে যায়নি, লুকিয়ে লুকিয়ে দরজার আড়াল থেকে দেখে দেখে চলে যায়। ঝিনুকের বাবা মাও ঝিনুককে ব্যাপারে কিছু বলেনি, ওরা ঝিনুকের উপর রেগেই আছে।
3 থেকে 4 দিন পর রিয়ান কিছুটা সুস্থ হয়। ওর মাথা আর হাতের ক্ষতটা কিছুটা রিকভার হতে শুরু করেছে। রিয়ান তখন সবাইকে জানা ও এবার বাড়ি যেতে চায়। ওর খেয়াল এখনো নিজেই রাখতে পারবে, কিন্তু ঝিনুকের বাবা মা রিয়ানকে এভাবে ছাড়তে রাজি নয়। তুমি পুরোপুরি সুস্থ হও, তারপর যাওয়ার কথা ভেবো, এখনই না, ঝিনুকের বাবা বলল। ঝিনুকের মাও জাবেদ সাহেবের কথার সাথে গলা মিলিয়ে বললেন, হ্যাঁ, এখন কোথাও যাওয়ার দরকার নেই, তুমি এখন সুস্থ নাও, কখন কি হয় বলা যায় না। আর ওখানে গেলে কেই বা দেখবে তোমায়? এখানে কি তোমার কোনো অসুবিধে হচ্ছে? না না, আমি এখানে থাকলে ঝিনুকের অসুবিধে হচ্ছে, ও আনইজি ফিল করছে। আর ঝিনুক তো চেয়েছিল আমি ওর জীবন থেকে সরে যাই, কিন্তু আমি তো আমার কথা রাখতে পারছি না। ওর বাড়িতেই বসে আছি এখনো। বিয়ের পর থেকে ঝিনুক একটা জিনিসই চাইছে আমার কাছে, ও আমার থেকে মুক্ত হতে চায়, অথচ আমি সেটাই দিতে পারছি না ওকে। তবে এবার দিয়ে দেব। আমার উকিলের সঙ্গে কথা হয়ে গেছে, কিছুদিনের মধ্যেই ডিভোর্স ফাইল হয়ে যাবে, আর আমি ওর ভরণ পোষণের ব্যবস্থাও করে দিয়ে যাব, যাতে ওকে কখনো কারো উপর বোঝা হয়ে না থাকতে হয়। ডিভোর্সটা হয়ে গেলেই আমিও লন্ডনে চলে যাব। বাদ দাও তো ওর কথা, ও কি তোমাকে কিছু বলেছে নাকি? মেয়েটা বড্ড জেদি, এ মেয়েরে নিয়ে আর পারি না। কোন ধাতু দিয়ে তৈরি আল্লাহ জানে। তুমি বা ওর কথা ধরে নিজের ক্ষতি কেন করতে যাচ্ছ? তুমি ওকে ডিভোর্স দিয়েই দিও, তবে আগে সুস্থ হও তারপর। আমি চাই না আমার মেয়ের জন্য তোমার কোনো ক্ষতি হোক। ও তোমার জীবনে থাকলে তোমার কষ্ট বাড়বেই, ও তোমাকে এইসব বলে কষ্ট দেবেই। তার চেয়ে মিটমাট করে দাও সব, শান্তি হোক ও। বিরক্ত গলায় বলল রাশেদা বেগম। মেয়ের উপর বড্ড বিরক্ত সে। রিয়ান না হয় ভুল করেইছে, তাই বলে এইভাবে কষ্ট দিতে হবে ছেলেটাকে? একবার এসে জিজ্ঞাসা করা যায় না কেমন আছে ছেলেটা? নিশ্চয়ই রিয়ান এখানে আছে বলে ঝিনুক ওকে কথা শুনিয়েছে। আন্টি, আপনি ঝিনুককে এইসব নিয়ে কিছু বলবেন না আবার। ঝিনুক আমাকে কিছু বলেনি, ও তো এই ঘরে আসেইনি। ওরই বা কি দোষ? আমি তো কম অন্যায় করিনি। ওকে কত দুর্বিষহ পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে। ভালো হতো যদি এই অ্যাক্সিডেন্টে আমার প্রাণটা চলে যেত, ঝিনুককে পুরোপুরি মুক্তি দিয়ে দিতে পারতাম। ছি বাবা, এসব কি কথা? এসব কথা বলতে নেই। ওদের কথাগুলো সব ঝিনুক বাইরে থেকে শুনছে, ওর খারাপও লাগছে। রিয়ানকে বোধহয় ক্ষমা করাই যেত, কিন্তু যখনই ওর অপমানের কথা মনে পড়ে, ওই অন্ধকার দিনগুলোর কথা মনে পড়ে, তখন আর রিয়ানের প্রতি সিম্প্যাথি আসে না ওর মনে। রিয়ান কয়েকদিন পর বাড়ি ফিরে যায়। এই কিছুদিন পরেই ঝিনুকের কাছে ডিভোর্স পেপার চলে আসে। রিয়ান সেই সাথে ঝিনুকের নামে ওর ব্যবসার একটা অংশ লিখে তার ডকুমেন্টও পাঠিয়ে দেয়। রিয়ানও পাড়ি জমায় লন্ডনের উদ্দেশ্যে। রিয়ান চলে যাওয়ার পর ঝিনুকের মধ্যে একটা খারাপ লাগা ভর করলেও ঝিনুক সেটা কাউকে বুঝতে দেয়নি। ওর এমন একটা ভাব যেন কিছুই হয়নি। ও ভাঙবে তবু মচকাবে না, বিশেষ করে রিয়ানের ব্যাপারে। কিন্তু রিয়ানের চলে যাওয়ার কিছুদিনের মধ্যেই ঝিনুক নিজের মধ্যে কিছু শারীরিক পরিবর্তন লক্ষ্য করে। বুঝতে পারে সে প্রেগন্যান্ট। ওর ভেতর আরেকটা ছোট্ট প্রাণ বেড়ে উঠছে। ব্যাপারটা যখন ঝিনুকের মা বাবা জানতে পারে, তখন ওদের মাথায় হাত। রিয়ান যে ঝিনুককে ছেড়ে চলে গেল, এখন এই বাচ্চার দায়িত্ব নেবে কে? রিয়ান চলে যাওয়ার আগে ব্যাপারটা জানা গেলে কোনো ব্যবস্থা নিয়ে যেত। এখন কি হবে? ওরা ঝিনুককে বলে বাচ্চাটা নষ্ট করে ফেলতে। ওর জীবনে যার কোনো অস্তিত্বই নেই, তার বাচ্চা রেখেই বা লাভ কি? কিন্তু ঝিনুক কিছুতেই রাজি হয়নি বাচ্চাটা নষ্ট করতে। দেখ মা, রিয়ানের সাথে তো তোর কোনো সম্পর্ক আর নেই, তুই তো একা দায়িত্ব নিতে পারবি না বাচ্চাটার। আমার মনে হয় এই বাচ্চাটা না আসাই ভালো। ঝিনুকের বাবা ওর মাথায় হাত বুলিয়ে কথাগুলো বলল। তুই তো রিয়ানকে ঘৃণা করিস। যে মানুষটাকে নিজের জীবনে রাখিসনি, তার স্মৃতি কেন সারা জীবন বয়ে বেড়াবি? ওই মানুষটার মতো একেও সরিয়ে দে, তাহলে তুই তো পুরোপুরি মুক্ত। ঝিনুকের মা ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, দেখ মা, অন্যায় রিয়ান করেছে, বাচ্চাটার তো কোনো অন্যায় নেই। আমি ওকে কেন শাস্তি দেব? আমি এই বাচ্চাটাকে পৃথিবীতে আনবো। অন্য একজনের ভুলের মাসুল এই নিষ্পাপ প্রাণটাকে কিছুতেই দিতে দেব না। আর ও তো আমারও একটা অংশ মা, আমারও সন্তান। আর তোমরা ওর দায়িত্ব নিতে ভয় পাচ্ছ তো? ভয়ের কি আছে? সবাই তো জানেই আমার বিয়ে হয়েছে। ওকে তো আর কেউ অবৈধ বলবে না। আর ওকে আমি একাই মানুষ করতে পারবো। আমি চাকরির জন্য চেষ্টা করছি, আশা করি ইনশাআল্লাহ একটা চাকরি পেয়ে যাব। তখন ওকে নিয়ে আর কারো ভাবতে হবে না। আর হ্যাঁ, আরেকটা কথা, এই ব্যাপারে রিয়ানের সাথে কেউ কোনো রকম কথা বলবে না। আমি চাই না রিয়ান এই ব্যাপারে কিছু জানুক। এই বেবি শুধু আমার, আমি ওকে আমার পরিচয়ে বড় করব। যে নতুন জীবনের দিকে পা বাড়িয়েছে, তাকে আর পেছনে ফেরানোর দরকার নেই। আমি এই বেবিটাকে নিয়েই বাকি জীবন কাটাতে পারবো। জাবেদ সাহেব আর রাশেদা বেগম খুব ভালো করেই জানে ঝিনুকের জোর করে লাভ নেই। ওর জেদের কাছে কোনো যুক্তিটাই টিকবে না। বেশি জোর করলে বরং হিতে বিপরীত হতে পারে। তাই তারা ঝিনুকের জেদের কাছে হার মেনে নিল। ঝিনুক কয়েক মাস একটা প্রাইভেট কোম্পানিতে জব করে। রিয়ানের রেখে যাওয়া বিজনেসে
না ঝিনুক হাত দিয়েছে, না ওর পরিবারের কাউকে হাত দিতে দিয়েছে। রিয়ানদের বাকি সব যারা সামলাতো, ঝিনুক এই অংশটুকু তাদের হাতেই দিয়ে দেয়। ওর এসবের দরকার নেই, ওর নিজের দায়িত্বে ও নিজেই সক্ষম। ঝিনুক শিক্ষক নিবন্ধন পরীক্ষা দেয়, ওর রেজাল্ট ভালো, তাছাড়াও স্টুডেন্ট হিসেবেও বরাবর ভালো ছিল, তাই নিবন্ধন পরীক্ষায়ও ভালো রেজাল্ট করে। ওর একটা কলেজে চাকরিও হয়ে যায়। ততদিনে ঝিনুকের গোল জুড়ে আগমন ঘটেছে ছোট্ট রিমঝিমের। তবে ঝিনুকের যে কলেজে চাকরি হয়েছে সেটা অনেক দূরে, শুধু ওদের এলাকার বাইরে নয়, ওদের জেলারও বাইরে। ঝিনুকও সেটাই চেয়েছিল, এই অভিশপ্ত শহর থেকে দূরে থাকতে চায় ও। ঝিনুক রিমঝিমকে নিয়ে সেখানেই চলে যায়। কলেজে জয়েন করার পর ঝিনুকের পাশাপাশি মাস্টার্সও ভর্তি হয়। রিমঝিমকে রাখার জন্য কিছুদিনের ঝিনুকের মা ঝিনুকদের ওখানে গিয়ে থাকতো, কিছুদিন ঝুমুর ওখানে থাকতো। তারপর ঝিনুক একটা পার্মানেন্ট আয়া রাখে রিমঝিমকে দেখাশোনা করার জন্য। রিমঝিম ওদের সবার চোখের মণি, খুব ভালোবাসে সবাই রিমঝিমকে, অথচ ওরাই কিনা চেয়েছিল ও এই পৃথিবীতে না আসুক। রিমঝিমকে সবাই রিমি বলেই ডাকে। ঝিনুকের মা প্রায়ই ঝিনুককে রিয়ানকে নিয়ে কথা শোনাতো। রিয়ানকে এভাবে ফিরিয়ে দেওয়াও ঠিক হয়নি, ঝিনুক ভুল করেছে এসব কথা বলে কথা শোনাতো। ঝিনুকের খুব বিরক্ত লাগতো ব্যাপারগুলো, কষ্টও পেত সে। রিয়ানের অভাবটাও হাড়ে হাড়ে বুঝতে পারছে। এই সমাজে স্বামী ছাড়া একটা মেয়ে কতটা অসহায় সেটা ঝিনুক ভালোই বুঝেছে। রিমঝিমের বাবা কে, কোথায় থাকে, ওরা আলাদা থাকে কেন, ও কেন আবার বিয়ে করছে না, এইসব প্রশ্নের যখন সম্মুখীন হতে হয় ঝিনুককে, তখন রিয়ানের ওর পাশে থাকাটা কতটা জরুরি ছিল সেটা ঠিকই অনুধাবন করে সে। তবে ঝিনুক প্রতিষ্ঠিত বলে, ওর আর্নিং সোর্স আছে বলে ওর দিকে কেউ আঙুল তুলে কথা বলার সাহস পায় না। ঝিনুকের মেয়ের বয়স এখন প্রায় 3.5। ওর মেয়েটা অনেক মায়াবতী, পাকা বুড়ি একটা। মেয়েটা একদম দেখতে বাবার মতো হয়েছে, বাবার চেহারাটা যেন কেটে এনে এর মুখে বসানো। বুড়িটা আদো আদো করে কথায় সবার মন ভোলাতে ওস্তাদ। ওর ছোট্ট হাতগুলো দিয়ে যখন ঝিনুককে জড়িয়ে ধরে, ঝিনুক সব খারাপ লাগা কোথায় যেন উধায় হয়ে যায়। রিমির হাসিটাও একদম রিয়ানের মতো, ও যখন খিলখিল করে হেসে ওঠে ঝিনুক তখন পৃথিবীর সব ভুলতে বসে। ঝিনুক যতবার মেয়ের দিকে তাকায় ততবারই ও রিয়ানের কথা মনে পড়ে যায় রিয়ানের সেই পাগলামোগুলোকে, যাকে ঝিনুকের অত্যাচার বলেই মনে হতো। ইদানিং ঝিনুক কেন যেন সেসব অত্যাচারগুলোকে খুব মিস করে। রিয়ান আর ওর মধ্যের এই গ্যাপটা যেন ঝিনুকের মনে এসব অভিযোগগুলোকে ফিকে করে দিয়েছে। আচ্ছা, রিয়ানও কি এখনো ঝিনুককে নিয়ে ভাবে, নাকি সব ভুলে নতুনভাবে পথ চলছে সে? নতুন কাউকে নিয়ে হয়তো ভালোই আছে, তা না হলে একবারও তো খোঁজ নিতে পারত। এই বুঝি ওর ভালোবাসা। ঝিনুকের জন্য বিয়ের প্রস্তাবও এসেছিল কিছু, কিন্তু ঝিনুক সব রিজেক্ট করে দিয়েছে। ওর পৃথিবী এখন রিমঝিমকে ঘিরেই, অন্যদিকে মন দেওয়ার কোনো ইচ্ছেই নেই ঝিনুকের ভাবনায় ছেদ পড়ে ফোনের রিংটোনের শব্দে। রিমঝিম পাশ থেকে নানু ভাই ফোন করেছে বলে লাফাচ্ছে। মোবাইলে কল এলেই রিমঝিমের ধারণা ওর নানু বাড়ি থেকে কল আসে। ঝিনুক মোবাইলটা হাতে নিয়ে দেখলো ঠিকই বাড়ি থেকে ফোন। রিমঝিম বলেই চলেছে সে কথা বলবে। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে ঝিনুক বলল, মামনি আগে কথা বলি, এরপর তুমি নানুর সাথে কথা বলো। এখন যাও তো, দেখো রুমা আন্টি কি করছে। আন্টিকে বলো তোমার খাবার দিতে, তুমি না খেলে তো নানুমণি কথা বলবে না তোমার সাথে। রিমঝিমও মায়ের কথা শুনে দৌড়ে গিয়ে বের হয়ে গেল। ততক্ষণে কল কেটে গেছে। ঝিনুক আবার কল দিল ওর মাকে। বলো মা, কেমন আছো তোমরা? বাবা কেমন আছে? ঝুমুর কি ওর শ্বশুর বাড়িতেই? আমরা ভালো আছি, ঝুমুর কালকে আসছে, তনয়ও আসছে। তুই কেমন আছিস? রেমি কই? ও, তুই কতদিন হলো বাড়ি আসিস না, ফোনও দিস না তেমন। রিমিটারে নিয়ে ঘুরে গেলেই তো পারিস। আমি তো যেতে পারি না, তোর বাবার শরীরটা তেমন ভালো থাকে না বলে। আমি কেন যাই না ওখানে তুমি ভালো করেই জানো। এলাকার মহিলাদের হাজারটা কথা অসহ্য লাগে আমার, আর স্টুডেন্টদের পরীক্ষা চলছে, এখন আসাটা ঝামেলা। তুই আয় না, ঝুমুরও এসেছে, এলে দেখা হয়ে যেত। রিমিটার ভালো লাগতো, আমাদের কি দেখতে ইচ্ছে করে না তোর? কি হয়েছে বলো তো মা? আমার ওখানে যাওয়ার ব্যাপারে তোমার এত আগ্রহ তো আগে কখনো ছিল না। এটা কেমন কথা? অন্য সময় দেখতে ইচ্ছে হলে আমিই চলে যেতাম ওখানে। তোর বাবার শরীরটা ভালো যায় না, আমি চলে গেলে এদিকটা দেখবে কে? ঝুমুরও তো প্রেগন্যান্ট, তাই তোরে আসতে বলছি আর কি। এত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সোজাসুজি বলো তো কি হয়েছে? ঝিনুক, রিয়ান এসেছে। কে এসেছে? রিয়ান 2 দিন হলো দেশে ফিরেছে, বাড়িতে এসেছিল, তোর খোঁজ করছিল। কি বলেছে তোমরা? তোর বাবা কিছু বলতে দেয়নি, বলল তোরে না জানিয়ে ওরে যেন তোর ব্যাপারে কিছু না বলি। ভালোই করেছ। রিমির কথা বলে দাওনি তো? না, তোর বাপে কিছুই বলতে দেয়নি। রিয়ান অনেকবার করে তোর খবর জানতে চাইল, তোর বাবার একটাই কথা, তোর জিজ্ঞেস না করে কিছু বলতে পারবে না। তো উনি এতদিন পর হঠাৎ কেন উদয় হলো? কেন আমার খোঁজ নিচ্ছে জানতে চাওনি? 4 বছর পর হঠাৎ আমার খোঁজ নেওয়ার কি দরকার পড়লো? ওনার ব্যবসাও তো ওনার ম্যানেজারকে বুঝিয়েই দেওয়া আছে।
আমার সাথে দেখা করার কোনো কারণ তো আমি দেখছি না। এমনভাবে বলছিস যেন ওর অন্যায় এটা। তুই তো চেয়েছিলি ও চলে যাক তোর জীবন থেকে। সব কিছুর এত কারণ খুঁজিস কেন? ওর জন্য তুই কি সেটা তুই ভালো করেই জানিস। আমি তো কারো অন্যায় বলিনি মা। বলেছি 4 বছর পর আমার খোঁজ কেন ও নিতে এলো। সব তো 4 বছর আগেই শেষ করে গেছে। আমি 4 বছর আগে ওনার জন্য কিছু ছিলাম, এখন আর কিছু নই। আমি কিছু জানি না রে। তোর সাথে একবার কথা বলার জন্য অনেক রিকোয়েস্ট করেছিল। তোর বাবা বলে দিয়েছে তোর সাথে কথা বলে তারপর জানাবে। বাবা কোথায়? বাজারে গেছে। আচ্ছা, বাবা এলে আমি কথা বলবো। রিয়ানের সাথে কি কথা বলবি? ভেবে দেখি কি করা যায়। মা, রিমি কথা বলবে তোমার সাথে। দে। রিমি ফোন কানে নিয়ে হাত নাড়িয়ে কথা বলছে। ঝিনুক সেদিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। কি বলছে সেসব ঝিনুকের কানে যাচ্ছে না। ও শুনতেও চাইছে না। ওর মাথায় এখন শুধু রিয়ানের কথাই ঘুরপাক খাচ্ছে। রিয়ান কেন ওর খোঁজ নিতে এলো? ভালোই তো ছিল মেয়েকে নিয়ে, আবার কোন ঝড় তুলতে এলো? এতদিনে নিশ্চয়ই নতুন সংসারও হয়েছে। পুরনো কাসন্দি ঘটার কি দরকার আবার? তবে রিমিকে একবার ওর বাবার সাথে দেখা করানো দরকার। ঝিনুকের কলেজের সময় হয়ে যাওয়ায় ঝিনুক রেডি হয়ে কলেজের জন্য বেরিয়ে যায়। এই ব্যাপারটা নিয়ে পরেও ভাবা যাবে। ঝিনুক কলেজে থাকাকালীন বাড়ি থেকে অনেকবার কল গেলেও ঝিনুক ধরতে পারেনি। কলেজ থেকে ফিরে খুব টায়ার্ড থাকায় ভাবলো রেস্ট নিয়ে একেবারে রাতেই কথা বলবে বাবার সাথে। সকালে রিয়ানের কথাটা শোনার পর থেকে ঝিনুকের ক্লান্তিটা যেন একটু বেশিই বেড়ে গেছে। কেমন যেন জড়তা আর ভয় কাজ করছে ওর মধ্যে। কিসের ভয় সেটা ঝিনুকও বুঝতে পারছে না। রাতে ঝিমঝিমকে ঘুম পাড়িয়ে সব কাজ শেষ করে কিছুটা গড়িমসি করেই ঝিনুক বাবাকে কল করলো। রিয়ানকে নিয়ে কথা বলতে ওর কেন যেন অস্বস্তি বোধ হচ্ছে। কিন্তু বাবা এতবার কল করে দিয়েছিল, কল ব্যাক না করলেই নয়। কি রে মা, কেমন আছিস? ভালো বাবা। তোমার শরীর কেমন? ওষুধ খাচ্ছ তো? হ্যাঁ রে মা। রিমি কি করে? ও ভালো আছে বাবা, ও ঘুমোচ্ছে। ও, তোকে তো অনেকদিন কল দিয়েছিলাম, ধরলি না যে? বাবা, কলেজে পরীক্ষা চলছে, পরীক্ষার হলে ছিলাম, তাই ধরতে পারিনি। আর খুব টায়ার্ড ছিলাম তো, তাই ভাবলাম রাতে ফ্রি হয়ে কল করব একেবারে। তো খেয়েছিস তো? খেয়েছি বাবা। তোর মা তোকে কিছু বলেছে রিয়ানের ব্যাপারে? হ্যাঁ বলেছে বাবা, আজও এসেছিল বাসায়। আমি সেই জন্যই তোকে কল করেছিলাম। বারবার তোর সাথে দেখা করতে চাইছিল। আমার পায়ে পড়ার জোগাড় প্রায়। কি করি বলতো? আমিও বুঝতে পারছি না বাবা, এটাও বুঝতে পারছি না এখন আমার সাথে দেখা করেই বা লাভ কি। আচ্ছা বাবা, ও কোনোভাবে রিমির কথা জানতে পারেনি তো? সেরকম তো কিছু বলল না, জানলেই বা কি। বাবা, ও যদি ওর মেয়ের অধিকার দাবি করে, রিমিকে যদি নিয়ে যেতে চায়, আমার মনে হয় না সেরকম কিছু করবে। তবে রিমির কথাটা ওর থেকে লুকানোও ঠিক হচ্ছে না। রিমি তো ওর সন্তান, নিজের মেয়েকে কাছে পাওয়ার রাইট তো ওর আছে। তুমি কি চাও বাবা, আমি ওর সাথে দেখা করি, রিমিকে ওর কাছে নিয়ে যাই? আমি কিছুই বলছি না, তুই ভাব, তোর যা ভালো মনে হবে কর। ও বারবার তোর ঠিকানা আর ফোন নাম্বার চাইছে, দেব? ও ভাবছে তুই অন্য কোথাও সংসার করছিস। অ্যাড্রেস দেওয়ার দরকার নেই, ফোন নাম্বারটা দিও আবার চাইলে, আর আমি ভেবে দেখি কি করা যায়, তারপর তোমাকে জানাবো। ঠিক আছে, তাহলে এখন রাখছি, সাবধানে থাকিস। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ বাবা। কলটা কেটে ঝিনুক ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। যেমন দোটানায় ভুগছে সে। রিয়ানের সাথে দেখা করাটা কি ঠিক হবে? রিমিকে রিয়ানের সামনে নিলে কেমন পরিস্থিতির সৃষ্টি হবে কে জানে। এইসব ভাবতে ভাবতে ঝিনুকের মাথা ধরে গেছে। রুমে চলে আসে শোয়ার জন্য। রিমির দিকে চোখ পড়তেই দেখলো রিমি কপালে হাত দিয়ে ঠিক বাবার মতো শুয়ে আছে। রিমির অনেক হ্যাবিটও রিয়ানের মতো। ঝিনুক রিমির কপাল থেকে হাতটা সরিয়ে ওর কপালে একটা চুমু দিয়ে ওর পাশে শুয়ে পড়ল। ঝিনুক দুদিন ব্যাপারটা নিয়ে ভেবেও কোনো কুল কিনারা করতে পারছে না। একবার ভাবছে দেখা করেই ফেলবে রিয়ানের সাথে, আবার ভাবছে না, দেখা করবে না। ঝিনুকের কাছে একটা আননোন নাম্বার থেকে কল আসে। ঝিনুকের কেন যেন মনে হচ্ছে নাম্বারটা রিয়ানের। কল ধরবে কি ধরবে না ভাবতে ভাবতেই কল কেটে গেল। পরক্ষণেই আবার রিংটোন বেজে উঠল। এবার ঝিনুক কলটা রিসিভ করলো। ঝিনুক কল রিসিভ করে সালাম দিল। ওপাশ থেকে রিয়ানও সালামের উত্তর নিল, কিন্তু দুজনের কণ্ঠ শুনেই চুপ হয়ে গেল। ফোনটা কানে নিয়ে বসে আছে দুজনেই, কেউ কিছুই বলছে না। কিছুক্ষণ পর নীরবতা ভেঙে রিয়ানই কথা বলে উঠল, কেমন আছো ঝিনুক? ভালো, আপনি? ভালো আছি। ডিস্টার্ব করলাম? না, বলুন। আমরা কি একবার দেখা করতে পারি ঝিনুক? আপনার কিছু বলার থাকলে ফোনেই তো বলতে পারেন, দেখা করার কি দরকার? তার মানে দেখা করতে চাচ্ছ না? সেটা বলিনি, কিন্তু দেখা করার কোনো কারণ তো আমি দেখছি না। খুব বেশি সময় নেব না তোমার, আধা ঘন্টা সময় দিও আমাকে প্লিজ, একবার দেখা করি চলো। আচ্ছা, আমি বাড়িতে এসে জানাবো আপনাকে। অনেক ধন্যবাদ ঝিনুক, আমার রিকোয়েস্ট রাখার জন্য। রাখছি এখন, বলেই ফোন কেটে দিল ঝিনুক।
ও সিদ্ধান্ত নিয়েছে ও দেখা করবে রিয়ানের সাথে। রিমিকে এখন রিয়ানের সামনে আনবে না, পরিস্থিতি বুঝে না হয় একবার বাবা মেয়েকে দেখা করিয়ে দেবে। ঝিনুক তার পরের দিন ওদের বাড়িতে আসে। রিমি নানু বাড়িতে এসে ভীষণ রকম খুশি, সবার কোলে কোলেই থাকছে সারাক্ষণ রিমি। রিমিকে এতটা আনন্দিত দেখে ঝিনুকও খুশি। রিমিকে ওদের কাছে রেখে রিয়ানের সাথে দেখা করতে বের হলো ঝিনুক। একটা কফি শপে দেখা করার কথা হয়েছে ওদের। ঝিনুক কফি শপে ঢুকে দেখলো রিয়ান আগে থেকেই এসে বসে আছে। এতদিন পর দেখা হওয়ায় দুজনের মধ্যেই উথাল পাতাল চলছে। ঝিনুক রিয়ানের সামনে চেয়ারে বসলো। ও কিছুক্ষণ তাকিয়ে থেকেই চোখ নামিয়ে নিল। রিয়ান একটুও চেঞ্জ হয়নি, 4 বছর আগে যেমনটা ছিল এখনো তেমনই আছে। আর রিয়ান এক দৃষ্টিতে তাকিয়ে আছে ঝিনুকের দিকে। 4 বছরে কিছুটা চেঞ্জ হয়েছে ঝিনুক, আগের থেকে কিছুটা মোটা হয়েছে, চেহারাও একটা বড় বড় ভাব চলে এসেছে। তবে খারাপ লাগছে না দেখতে। কি বলার জন্য ডেকেছেন বলুন? ঝিনুকের ডাকে ঘোর কাটে রিয়ানের। খুব তাড়া নাকি যাওয়ার? সেরকমই কিছু। আপনার কি বলার ছিল বলে ফেলুন। তোমাকে দেখার ইচ্ছে হচ্ছিল তাই ডেকেছি। দেখা শেষ তো? তাহলে আমি এবার উঠতে পারি? না, পারো না। 30 মিনিট সময় নিয়েছিলাম, মাত্র 10 মিনিট হয়েছে। তোমাকে আরও 20 মিনিট বসতে হবে। আপনার পাগলামি এখনো গেল না। বাই দ্য ওয়ে, নতুন জীবন কেমন চলছে? খুব ভালো, গুড। এখন তো আর তোমাকে আর কেউ অত্যাচার করে না, তাই না? না। আপনার কথা বলুন, নিশ্চয়ই বর্তমান নিয়ে ভালো আছেন। কথাটা শুনে রিয়ান হেসে উঠল। ঝিনুক রিয়ানের দিকে তাকিয়ে মনে মনে ভাবল, বাবা মেয়ের হাসির মধ্যে একটুও তফাৎ নেই। হাসছেন কেন? হাসির কি বললাম? রিয়ানের জীবনে ঝিনুক ছাড়া আর কেউ আসতে পারে না। রিয়ানের জীবনে ঝিনুক ছাড়া আর অস্তিত্ব কখনোই সম্ভব না। তুমি আবার ভেবে নাও আমি তোমাকে ফেরানোর জন্য এই কথা বললাম। তুমি তো এখন আর আমার নও। আমার জিনিস আমি ছিনিয়েই নিতাম। তোমাকে আর আমার জীবনে ফেরাবো না। ভয় পাওয়ার কিছু নেই। কথাটা শুনে ঝিনুক কিছু না বললেও মনে মনে ভাবল, রিমির কথা জানলে রিমিকে কি ছিনিয়ে নেবে উনি? আমার থেকে দূরে নিয়ে যাবে? কি হলো, কি ভাবছো? ঝিনুককে অন্যমনস্ক দেখে রিয়ান বলল, না কিছু না। আপনি নতুন জীবনে শুরু করলেই পারেন। এভাবে তো আর জীবন চলবে না। কে বলল চলবে না? চলছে তো। বাদ দাও এসব। আচ্ছা ঝিনুক, তোমার মন আমার জন্য এখনো কি অভিযোগ আছে? ক্ষমা করেছে তো আমাকে? এসব পুরনো কথা আর টানবেন না তো, ভুলে যান সব। নতুন করে শুরু করুন সব। আমি তাহলে এখন উঠি? আমি পৌঁছে দিই? না, একা চলতেই অভ্যস্ত, এখন যেতে পারবো আমি। ঝিনুক রিক্সা নিয়ে বাড়ি ফিরে এলো। ঝিনুক বাড়িতে ঢুকতেই রিমি দৌড়ে এসে ওকে জড়িয়ে ধরল। আমার চকলেট কোথায় মামুনি? সরি মামুনি, একদম ভুলে গেছি। রিমি মুখটা ভার করে ঝিনুককে ছেড়ে দিল। তুমি পচা মামুনি বলেই চলে যাচ্ছিল রিমি। তখন তনয় ওকে কোলে তুলে নেয়। রিমিকে আঙ্কেল চকলেট দেবে অনেকগুলো। তনয় অনেকগুলো চকলেট রিমিকে দিয়ে বলল। চকলেট পেয়ে রিমির মুখে হাসি ফুটে ওঠে। তনয়ের গালে চুমু দেয় রিমি। রিমি চকলেটগুলো নিয়ে ভেতরে চলে গেল। থ্যাঙ্কস তনয়, তনয়কে বলল ঝিনুক। দেখো ঝিনুক, আমার সাথে একদম ফর্মালিটি দেখাবি না। তুই ঝুমুরের বড় বোন, সেই হিসেবে তোকে কোনো সম্মান আমি দিতে পারবো না। তুই আমার বন্ধু ছিলি, সেটাই থাকবি, বুঝেছিস? তনয় ঝিনুকের ভার্সিটির ফ্রেন্ড। ঝুমুরকে পছন্দ করেই বিয়ে করেছে তনয়। রিয়ান ভাইয়া কি বলল? কি আর বলবে, আমাকে দেখার শখ হয়েছে তাই ডেকেছে। তোকে ফিরতে বলেনি? না। আর রিমিকে দেখতে চায়নি? রিমির কথা বলিনি। ও যদি রিমিকে নিয়ে যেতে চায় আমি কি করব তখন? আচ্ছা ঠিক আছে, তুই ফ্রেশ হয়ে রেস্ট নে, ভয় পাস না, যা হবে ভালোই হবে। ঝিনুক আসবো? রাতে ঝিনুকের রুমের সামনে এসে দাঁড়ায় ঝিনুকের বাবা মা। আরে এসো, এটা জিজ্ঞেস করার কি আছে বাবা? ঝিনুক রিমিকে ঘুম পাড়ানোর জন্য রিমিকে নিয়ে শুয়েছিল। রিমি ওদের দেখেই শোয়া থেকে উঠে ঝিনুকের বাবার দিকে হাত বাড়িয়ে দেয় কোলে নেওয়ার জন্য। জাবেদ সাহেবও কোলে নেন নাতনিকে। বসো বাবা, কিছু বলবে? রিয়ানের সাথে কি কথা হলো রে মা? রিমির ব্যাপারে কি বলল? তেমন কিছু নেই বাবা। রিমির কথা জানায়নি, জানানো উচিত ছিল। ঝিনুক, তোরে ফিরিয়ে নেওয়ার কথা কিছু বলে না? উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলেন ঝিনুকের মা। না মা, ও আমায় ফিরিয়ে নিতে আসেনি। এ ব্যাপারে কোনো কথা হয়নি মা। তুই বললেও পারতিস। এখনো জেদ করে বসে থাকবি নাকি? নিজে বলতেও পারতিস। তুমি কি বলতে চাচ্ছ মা? আমি ওকে বলবো আমাকে আবার ফিরিয়ে নিতে? 4 বছর পর কেউ ফিরে এলো আর আমি তার কাছে ড্যাং ড্যাং করে গিয়ে বলবো আমাকে ফিরিয়ে নিন? অদ্ভুত কথা বলো তুমি মা। আমার সব কথাই তোর অদ্ভুত লাগে। এই জন্যেই এখনো তোর জীবনটা এমন হয়ে গেছে। তুমি আমার মামুনিকে কেন বকছো নানুমণি? তুমি থামো রাশেদা। রিয়ান ওরে ডিভোর্স দিয়েছে, এখন চাইলেও কি ফেরা সম্ভব? আর রিয়ান যখন এই ব্যাপারে কিছু বলেনি, ও কি বলবে? তবে ঝিনুক, রিমিকে রিয়ানের সাথে দেখা করানো উচিত ছিল তোর। তবে যাই হোক, যা ভালো বুঝিস কর। ঝিনুক বাড়িতে 2 দিন থেকে আবার ওর কর্মক্ষেত্রে চলে আসে।
এই দুদিনে রিয়ান কোনো ফোন বা কোনো যোগাযোগ করেনি। ঝিনুক এতে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। ঝিনুক ওর কর্মক্ষেত্রে ফিরে আর যথারীতি কাজ চালিয়ে যাচ্ছে। কলেজ আর রিমিকে নিয়েই ওর সময় কাটে। ঝিনুক কলেজে যাওয়ার সময় ইদানিং ঝিনুকের মনে হয় ওকে কেউ ফলো করে। ঝিনুকের বাসাটা কলেজের কাছেই, তাই বাসা থেকে হেঁটেই কলেজে যায় ঝিনুক। কিন্তু এখনও রাস্তায় বের হলেই মনে হয় ওর পিছু পিছু কেউ আসে। ঝিনুক ব্যাপারটা নিয়ে খুব চিন্তায় পড়ে যায়। এইভাবে প্রায় 15 দিন কেটে গেল। ঝিনুক ব্যাপারটা নিয়ে আর মাথা ঘামায় না। ও ধরে নিয়েছে ব্যাপারটা ওর মনের ভুল। রিয়ানকে নিয়ে বেশি চিন্তায় থাকায় সেটা হয়তো ওর হ্যালুসিয়েশন হচ্ছে। একদিন সন্ধ্যায় কলিং বেলের শব্দে দরজা খুলে ঝিনুক শকড হয়ে গেল, কারণ দরজার ওপাশে থাকা ব্যক্তিটি রিয়ান। ঝিনুক রিয়ানকে দেখে অবাক হয়ে তাকিয়ে রইল রিয়ানের দিকে। কি ঝিনুক, ভয় পেলে নাকি? আপনি আমার বাসার ঠিকানা কি করে পেলেন? খামন ঝিনুক, বাসার ঠিকানা বের করা কোনো ব্যাপার না আমার জন্য। রিয়ান কি কি করতে পারে সে ধারণা তোমার আছেই। আমি কি বাইরেই দাঁড়িয়ে থাকবো? ভেতরে যেতে বলবে না? ঝিনুক কিছু না বলে চুপ করে দাঁড়িয়েই থাকে। রিয়ান ঝিনুককে পাশ কাটিয়ে ভেতরে ঢুকে পড়ে। নাইস ডেকোরেশন, এক মগ কফি পাওয়া যাবে কি? সোফায় বসতে বসতে বলল রিয়ান। ঝিনুকের ঘোর এখনো কাটেনি, ও চুপচাপ দাঁড়িয়েই আছে। কি হলো ঝিনুক, খুব অবাক হলে তাই না? রিয়ান বসা থেকে উঠে ঝিনুকের দিকে এগিয়ে গেল। ঝিনুক পিছনে সরে যাওয়ার আগেই রিয়ান ওকে ধরে ফেলল। ভয় পাচ্ছ ঝিনুক? তুমি তো কাউকে ভয় পাও না তাই না? ঝিনুক রিয়ানের মুখের দিকে তাকিয়ে রইল। রিয়ান হঠাৎ ঝিনুকের গালে অনেক জোরে একটা চড় বসিয়ে দিল। এই চড়টা আমার মেয়েকে আমার থেকে আড়াল করার জন্য, আমার মেয়েকে তার বাবার আদর থেকে বঞ্চিত করার জন্য। ঝিনুকের গালে আরেকটা চড় বসায় রিয়ান। এটা আমার জীবন থেকে এই 4টা বছর কেড়ে নেওয়ার জন্য। এই চড়গুলো তোমাকে সেদিন দেওয়া উচিত ছিল যেদিন তুমি আমার কাছে ডিভোর্স চেয়েছিলে। 4 বছর আগে তোমাকে ডিভোর্স লেটার না দিয়ে তোমার গালে 2টা চড় দিয়ে আমার বাড়িতে নিয়ে যাওয়া উচিত ছিল। তাহলে আর আমাকে 4 বছর এই দুর্বিষহ জীবনযাপন করতে হতো না। তোমার সাহস কি করে হলো আমার মেয়েকে আমার থেকে দূরে রাখার? ও আমার মেয়ে ঝিনুক, তুমি আমার মামুনিকে মারলে কেন? রিমির কথায় পেছন ফিরে তাকালো রিয়ান। দেখলো রিমি কোমরে হাত দিয়ে ছলছল চোখে তাকিয়ে আছে। রিয়ান ঝিনুককে ছেড়ে রিমির কাছে গেল। রিমির সামনে হাঁটু গেড়ে বসে। রিমির গালে হাত দিতেই রিমি হাত সরিয়ে দিল। তুমি পচা বলেই ঝিনুকের কাছে চলে গেল রিমি। ঝিনুক রিমিকে কোলে তুলে নিল। রিমি ঝিনুকের গালে হাত বুলিয়ে দিচ্ছিল। রিয়ান রিমিকে কোলে নিতে চাইলেও রিমি কিছুতেই যেতে চাচ্ছে না। ঝিনুক রিমিকে বলল, মামুনি যাও, তোমার বাবা উনি, যাও ওনার কোলে। ঝিনুকের কথায় আশ্বস্ত হয়ে রিমি রিয়ানের কোলে গেল। রিমিকে কোলে নিয়েই রিয়ান ওর গালে চুমু দিল। রিমিও কি মনে করে যেন রিয়ানের গালে চুমু দিয়ে বসল। আমি রিমিকে নিয়ে যেতে চাই ঝিনুক, ও আমার সাথে থাকবে। এই ভয়টাই ঝিনুক পেয়েছিল। ও কান্না শুরু করে। রিমিকে ছাড়া ওর পক্ষে থাকা সম্ভব না। আমি রিমিকে দেব না, কিছুতেই না, প্লিজ ওকে আমার কাছে দিন বলে রিমির দিকে হাত বাড়াতে রিয়ান সরে গেল। তোমার সব খামখেয়ালি আমি সহ্য করেছি, সব ছেলে মানুষই আমি মেনে নিয়েছি। এটা পারবো না ঝিনুক, আমার মেয়েকে আমি নিয়েই যাব বলেই রিমিকে নিয়ে বেরিয়ে গেল রিয়ান। ঝিনুক দৌড়ে রিয়ানের পিছু পিছু গেলেও ওকে আটকাতে পারেনি। রিয়ান রিমিকে নিয়ে গাড়ি করে চলে গেল। ঝিনুক অসহায়ের মতো মাটিতে বসে কাঁদছিল। রুমা ঝিনুককে সেখান থেকে উঠিয়ে ভেতরে নিয়ে গেল আর ঝিনুকের বাড়িতে ফোন করে পুরো ব্যাপারটা বলল। ঝিনুকের বাবা মা ঝুমুররা এখানে পৌঁছে দেখে ঝিনুক ফ্লোরে বসে কান্না করছে। ঝুমুর আর ওর মা পাশে বসতেই ঝিনুক মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করলো। মা, ও রিমিকে নিয়ে গেছে, আমি রিমিকে ছাড়া থাকতে পারবো না, রিমিকে এনে দাও মা। তুই শান্ত হ, এভাবে কান্নাকাটি করে কিচ্ছু হবে বল, উল্টে অসুস্থ হয়ে যাবি। চুপ কর মা। আপু তুই একটু শান্ত হ প্লিজ আপু, এমন করিস না। ঝিনুক মা তুই ভেঙে পড়িস না, আমরা রিয়ানের সাথে কথা বলবো, ভয় পাস না তুই। ঝিনুকের মাথায় হাত বুলিয়ে বলল জাবেদ সাহেব। বাবা তুমি রিমিকে এনে দাও, ও আমাকে ছাড়া থাকতে পারবে না, খাবেও না আমাকে ছাড়া। ঝিনুক মা রাতটা কাটতে দে, আমরা কাল সকালেই রিমিকে আনতে যাব। এখন অনেক রাত হয়ে গেছে মা, আজ রাতটা একটু সহ্য কর। তুমি বুঝতে পারছো না বাবা, রিমি তাহলে না খেয়ে থাকতে হবে, ও আমাকে ছাড়া কি করে থাকবে। ঝিনুক শোন, এখন কিছু করার নেই, রাত অনেক হয়েছে, আমরা কাল সকালেই যাব রিয়ান ভাইয়ার ওখানে, তুই একটু শান্ত হ বলে উঠল তনয়। সবাই অনেক বুঝিয়ে ঝিনুককে শান্ত করলো, ওকে খাওয়ানোর অনেক চেষ্টা করলো, কিন্তু ঝিনুক কিছুই খেলো না। ওর চোখের জল বাঁধ মানছে না, অপেক্ষার প্রহরও যেন কাটতে চায় না। রাতটা খুব বড় মনে হচ্ছে ঝিনুকের কাছে। কে জানে রিমিটা কি করছে, খেয়েছে তো নাকি কান্না করে অস্থির হয়ে গেছে। কোনো মতে সকাল হতেই ঝিনুক তাড়া দিচ্ছিল সবাইকে।
ওর যে আর তর সইছে না, যে করেই হোক ওকে রিমির কাছে পৌঁছতেই হবে। রিয়ানের বাড়িতে পৌঁছানোর পর কলিং বেল টিপতে রিয়ান দরজা খুলে বেরিয়ে এলো। আপনারা? রিমি কোথায় বাবা? দেখো না ঝিনুকটা ওর জন্য কেমন ছটপট করছে। ঝিনুকের বাবা বলল, রিমি ঘুমাচ্ছে, ছটপট করার কি আছে, রিমি ওর বাবার কাছেই আছে। প্লিজ রিমিকে আমার কাছে দিন, পেছন থেকে বলল ঝিনুক। রিমি কোথাও যাবে না, ও আমার কাছেই থাকবে। কালকে তোমাকে বললাম শোনোনি? বাবা দেখো, মাথাটা গরম করো না, রিমি তো অনেক ছোট, ও মাকে ছাড়া এখন কি করে থাকবে? ও বড় হলে না হয়। মাথা গরম করবো না মানে? আমার মেয়ের কথা আমাকে জানানোই হলো না। আমার সাথে দেখা হওয়ার পরও একবারও বললো না যে আমার মেয়ে আছে। অনেক সহ্য করেছি আমি, আর না। রিমিকে আমার কাছে রাখার জন্য যা করতে হয় আমি করব। আমি আর কোনো কথা বলতে বা শুনতে চাই না এ ব্যাপারে। রিমিকে আমি দিচ্ছি না, আপনারা এখন আসতে পারেন। ঝিনুক হঠাৎ রিয়ানের পায়ের কাছে বসে পড়ল। রিমিকে আমার কাছ থেকে কেড়ে নেবেন না প্লিজ, এত বড় শাস্তি দেবেন না আমাকে। রিয়ান কিছুটা দূরে সরে যায়। ঝুমুর ঝিনুককে ফ্লোর থেকে দাঁড় করায়। দেখো ঝিনুক, কান্না করে লাভ নেই, প্লিজ স্টপ ক্রাইং। আমি বললাম তো আমি রিমিকে দিচ্ছি না, ওকে পার্মানেন্টলি আমার কাছে রাখার আইনত ব্যবস্থাও নেব দরকার হলে। ঝিনুকের চোখের জল রিয়ানেও সহ্য হচ্ছিল না, কিন্তু সেটাও কাউকে বুঝতে দেয়নি। এমনটা করবেন না প্লিজ, রিমিও আমাকে ছাড়া থাকতে পারবে না। কে বলল পারবে না? দিব্যি আছে, যদিও রাতে একটু কান্না করেছিল, কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তুমি যাও এখন। রিমিকে একবার নিয়ে আসুন প্লিজ, আমি একবার ওকে দেখতে চাই। কোনো দরকার নেই, ও ঘুমাচ্ছে। আপনি কেন এমন করছেন? কেন বুঝতে পারছেন না আমি রিমিকে ছাড়া থাকতে পারবো না? তাহলে তুমিও থেকে যাও এখানে, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি আমার মেয়েকে দিচ্ছি না। আপনি কি রসিকতা করছেন ভাইয়া? ঝিনুক এখানে থাকবে মানে কি? ডিভোর্সের পরও এখানে থাকবে? এটা কোন ধরনের কথা? এভাবে থাকা যায় নাকি? রাগী গলায় বলল তনয়। কুল ব্রো, আপনার কথা অনুযায়ী আমার আর ঝিনুকের ডিভোর্স হওয়া এখনো থাকতে পারবে না, তাই তো? আমি যদি বলি আমাদের ডিভোর্সই হয়নি, তাহলে তো কোনো প্রবলেম নেই। ডিভোর্স হয়নি মানে খুব ইজি। আমি ঝিনুককে ডিভোর্স দিইনি। আপনারা কেউ হয়তো আমার পাঠানো ডিভোর্স লেটারটা খুলে দেখেননি। আমি জানতাম ও দেখবে না, দেখলে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যেত। আসলে আমি যে পেপারটা পাঠিয়েছি সেটা কোনো লিগেল পেপার ছিল না, ওটা আমিই প্রিন্ট করেছিলাম। সব হাবিজাবি কথায় ঠাসা পেপারটা। ঝিনুক ডিভোর্স পেপারে সাইন করার জন্য কাগজটা খুললে ব্যাপারটা আগেই বুঝতে পারত। যাকে পাওয়ার জন্য এত কিছু করেছিলাম তাকে এত সহজেই ছেড়ে দেব নাকি? আমার ভালোবাসা প্রকাশ করার ধরনটা হয়তো ভুল ছিল। ওকে পাওয়ার জন্য আমি হয়তো ভুল রাস্তায় হেঁটেছি, তবে আমার ভালোবাসাটা তো ভুল ছিল না। ঝিনুক এখনো আইনত আমার স্ত্রী, ডিভোর্স হয়নি আমাদের। ওর কথা শুনে সবাই হাঁ হয়ে তাকিয়ে রইল। ঝিনুকের থেকে দূরে গিয়েছিলাম ওর মনে আমার জন্য ফিলিংস তৈরি করার জন্য। আমি জানতাম ঝিনুক নতুন সংসারেও যেতে পারবে না, কারণ ওর নতুন জীবনে যেতে হলে ডিভোর্স পেপারে সাইন করতে হতো। কিন্তু আমি তো ওকে ডিভোর্স দেইনি, তাই ও যে অন্য কারো হতে পারবে সেটা আমি নিশ্চিত ছিলাম। আমি আরও আগেই ফিরে আসতে চেয়েছিলাম, কিন্তু মায়ের অসুস্থতা, মায়ের মারা যাওয়া, এসব ঝামেলায় আর আসা হলো না। এবার ঠিক করে এসেছিলাম ঝিনুক আপোষে যেতে না চাইলে জোর করেই আমার কাছে নিয়ে আসবো। তবে এখন আর সেই ইচ্ছে নেই আমার, যার জন্য আমার মেয়ে বাবার আদর থেকে বঞ্চিত হলো। আমি আমার মেয়ের মুখ দেখব তো পরের কথা, জানতেও পারলাম না আমার মেয়ের কথা। তার প্রতি আর কোনো জোর খাটানোর ইচ্ছে আমার নেই। ওকে ভালোবাসি বলে ওর যা ইচ্ছে তাই করবে, আমি মেনেও নেব তা হতে পারে না। ওর ইচ্ছে হলে ও থেকে যাক এখানে, না হলে চলে যাক। চাইলে এখন রিয়েলি ডিভোর্স দিতেও আমার আপত্তি নেই। পুরোটাই ঝিনুকের ইচ্ছের উপর ডিপেন্ড করছে। এখন ও ডিসাইড করুক কি করবে। কিরে আপু, কিছু বলছিস না কেন? বল কি করবি? আগের মতো এই জেদ ধরে বসে থাকবি নাকি একটা সুস্থ জীবনে ফিরে আসবি? ঝুমুর ঝিনুককে বলল, জেদ করে তো জীবনটাই শেষ করলো, মেয়েটার জীবনও অস্বাভাবিক করে রাখছে। এখন বল, থাকবি নাকি চলে যাবি? গেলে চল, আর এখানে ঝামেলা বাড়িয়ে লাভ নেই। ঝিনুকের মাও বলে উঠল, তোমরা থামো তো, তোমাদের কথা ঝিনুকের মুখে কেন বসাচ্ছ? ওকে বলতে দাও কি করবে। আর ঝিনুক শোন, জীবনটা তোর, তুই কিভাবে জীবন কাটাবি সেই ডিসিশন তোর। কারো দ্বারা প্রভাবিত হয়ে কোনো সিদ্ধান্ত নিস না, তোর মন যা বলে সেটাই কর, বলে উঠল তনয়। হ্যাঁ রে মা, তুই তোর ইচ্ছেটাই বল, কেউ তোর উপর কোনো জোর খাটাবে না। তবে মা, রিমির কথাটাও একটু ভাবিস। আর 5টা বাচ্চার মতো স্বাভাবিক জীবন পাওয়া দরকার, বাবা মাকে পাওয়া দরকার, তবে সেটা তোর ইচ্ছের বিরুদ্ধে গিয়ে নয়। এতক্ষণ সবার কথাগুলো চুপচাপ শুনছিল ঝিনুক। মা আর বোনের এমন ঝামেলার কথায় চোখ দিয়ে পানি পড়ছে ওর। আমি থাকবো বাবা, এখানেই থাকবো।
কথাটা শুনে সবার মুখেই হাসি ফোটে। ঝিনুকি শুধু চোখের জল লুকাতে ব্যস্ত। সবাই ওর প্রতি এতটা বিরক্ত। স্বাভাবিক জীবন ঝিনুকও চায়, আর 5টা মেয়ের মতো সংসার করার ইচ্ছে ওরও আছে। তবে ওর জীবনে সবকিছু কি স্বাভাবিক ছিল? ওকে এভাবে কথা না শোনালেও পারত। ঝিনুকের মা আর ঝুমুর ঝিনুকের কাছে আসায় ঝিনুক পিছিয়ে যায় ওদের কাছ থেকে। ঝিনুকের অভিমানটা ওরাও বুঝতে পারে। রিমির ঘুম ভাঙে এর মধ্যেই। মাকে দেখে রিমির আর আনন্দের শেষ নেই। ঝিনুক ও মেয়েকে কোলে নিয়ে যেন আকাশের চাঁদটা হাতে পেল। চুমুই সিক্ত করে দিল মেয়েকে। রিমিও মায়ের গলা জড়িয়ে ধরে রইল। রিয়ান ঝিনুকের পাশে এসে ওর কানে কানে ফিসফিস করে বলল, যা সিদ্ধান্ত নিলেই ভেবেচিন্তে নিলে তো? আমার সাথে থাকতে হলে কিন্তু আমার অত্যাচার রোজ সহ্য করতে হবে। এবার তো ডাবল অত্যাচার হবে। 4 বছরের কষ্টের মাসুল তুলবো যে। পারবে তো টলারেট করতে? উত্তরে ঝিনুক শুধু একটা মুচকি হাসি দিল। আজকের কাহিনীটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।